সেটা হচ্ছে দেখো, শুরু করে দেখো, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ নিচের কোনটা? আচ্ছা দেখো তো, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। আমরা প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে করে পড়াশোনা করব। যদি ব্যাখ্যা করে করে পড়াশোনা করি তাহলে তুমি দেখবা যে অনেক কিছু তুমি পড়াশোনা হয়ে গেছে আর কি তোমাদের। পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ নিচের কোনটা? মনে রাখো, মানুষের পৌষ্টিকতন্ত্র মূলত কই থেকে কই পর্যন্ত বিস্তৃত জানো? মানুষের পৌষ্টিকতন্ত্র মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং এটার লেন্থ হইতেছে 8 থেকে 10 মিটার। আর যদি আমি ফুটের কথা বলি, ফুট এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশান। ফুট হিসাবে এটা হয় প্রায় 29 ফুট। 29 ফুট, ওকে, বোঝা গেছে এটা? এর মধ্যে সবচেয়ে যেটা বেশি বড় থাকে সেটার নাম তোমাদের মধ্যে গলবিল না, অন্ননালী না, হতে পারে ক্ষুদ্রান্তর বৃহদান্ত্রের মধ্যে তোমাদের ভুল হতে পারে। মনে রাখবা, সবচেয়ে লম্বাই বড়, ওকে, লম্বাই বড়, দীর্ঘতম বলতে লম্বাই বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। রাইট অ্যান্সার হবে ক্ষুদ্রান্ত। আমরা জানি ক্ষুদ্রান্তের মূলত তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে ডিওডেনাম, এরপরে একটা হচ্ছে জেজুনাম, ওকে, এবং আরেকটা হচ্ছে ইলিয়াম, রাইট। যদি এখন কথা আছে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হইতেছে ডিউডেনাম। সবচেয়ে ছোট কোনটা বলো তো? ডিউডেনাম। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? উত্তর আমাকে একটু দাও দেখি, উত্তরটা দাও একটু। ওকে, উত্তর হইতেছে আমাদের কোনটা হবে? উত্তর হবে ক্ষুদ্রান্ত। উত্তর হবে কোনটা বলো তো? ক্ষুদ্রান্ত, তাই না? হ্যাঁ, উত্তর সবাই দিতেছে মূলত ক্ষুদ্রান্ত উত্তর হবে। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি। সেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ব্যাখ্যা লেখা রয়েছে কার কতটুকু দৈর্ঘ্য। এর মধ্যে দেখো গলবিল, পাকস্থলী, বৃহদান্ত্র, অন্ননালী এবং ক্ষুদ্রান্ত। আসো, এর মধ্যে দেখো বৃহদান্ত্রে এখানে একটু ভুল গিয়েছে, সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। এটা না, 1.5 সেন্টিমিটার হবে না, এটা হবে 1.5 মিটার। বৃহদান্ত্রের তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, আর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার, রাইট। এর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ জিনিস পাকস্থলীর ক্ষেত্রে যদি আমি আসি তাহলে পাকস্থলীটা যেটা লেন্থ, এই যে লেন্থ, এটা হইতেছে প্রায় 30 সেন্টিমিটার, আর যেটা এই যে ব্রেথ মানে প্রস্থ, এটা হইতেছে 15 সেন্টিমিটার। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা একটা 30 সেন্টিমিটার আর একটা কি 15 সেন্টিমিটার। হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে আমাদের মোটামুটি ব্যাখ্যাগুলো হয়ে গেল আর কি এটাতে। চলো এরপর দিকে চলে যায়। দেখো, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার? আমি একটু আগে বলেছি, উত্তরটা তোমরা দাও আর কি। মানুষের মোট পৌষ্টিক নালী ইন টোটাল, মানুষের পৌষ্টিক নালী কই থেকে কই পর্যন্ত বিস্তৃত? আমি আবারও লিখে দিলাম, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, তাই না? তাহলে বলো তো কত মিটার? উত্তর কত হবে বলো তো? আমি একটু আগে বলেছিলাম, মিটারেও বলেছিলাম, ফুটেও বলেছিলাম। একটু আমাকে একটু কমেন্টস করে একটু কেউ জানাবা মিটারে কত আর ফুটে কত? মিটারে কত আর ফুটে কত বলো দেখি আমাকে একটু। আমি লিখে দিলাম যে কত ফুট, মনে রাখো এটা এক্সট্রা তথ্য। ফুট হিসাবে 29 ফুট, আবারও বলো কি 29 ফুট, অথবা মিটার হিসেবে 8 থেকে 10 মিটার। 8 থেকে 10 মিটার, রাইট অ্যান্সার হবে ক। তাহলে 2-এর ক উত্তরগুলো দিতে থাকো ভাই। 2-এর ক উত্তরগুলো দাও ভাই। 2-এর ক। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিচ্ছ না কেন ভাই? উত্তর দে ভাই, উত্তর দে ভাই, তোর একটু উত্তর দে ভাই। হ্যাঁ, উত্তর দাও সবাই। চলো এরপর দিকে আমরা একটু যাই, দেখি। সেটা হচ্ছে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? আমরা যদি ভিটামিনের কথা বলি, এই প্রশ্নগুলো অনেকবার আসছে আর কি। ভিটামিনের যদি কথা বলি তাহলে মাথায় রাখতে হবে যে এইখানে পানিতে দ্রবণীয় ভিটামিন, যদি দ্রবণীয়তার কথা বলি তাহলে ভিটামিন হচ্ছে বি আর সি, রাইট। আর অদ্রবণীয় তোমরা সবাই জানো ADE কে। এর মাঝে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানাতে চাই, সেটা হচ্ছে কে। ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা কি জানো? রক্ততঞ্চন। তাহলে বলো ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা কি বলো তো? রক্ততঞ্চন। তাহলে রক্ততঞ্চনে সহায়তা করে কে? ভিটামিন কে। রক্ততঞ্চনে সহায়তা করে কে? ভিটামিন কে। মনে যেন থাকে। তাহলে বলো তো 3-এর উত্তর কোনটা? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? বি আর সি, মানে বি কমপ্লেক্স। রাইট অ্যান্সার বি কমপ্লেক্স। রাইট অ্যান্সার কোনটা বলো ভাই? বি কমপ্লেক্স। যারা যারা উত্তর দিচ্ছ তারা প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর দাও, বুঝছো? যেমন 3-এর ঘ বা ডি, এইভাবে উত্তর দাও, রাইট। আর তোমাদের জন্য আজকে একটা অবিশ্বাস্য অফার, সেটা হচ্ছে জাস্ট এই মুহূর্তে এই কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, ঢাবি বায়োলজি। আবারও দেখো, ঢাবি বায়োলজি মাত্র 100 টাকায়। কিন্তু আজকের দিনের মধ্যে মানে আগামীকাল রাত 12টার মধ্যে যারা যারা ভর্তি হবে তারা মাত্র 50 টাকায় এই অবিশ্বাস্য
একটা কোর্সে ভর্তি হবে। আমি কথা দিচ্ছি তোমাদের প্রিপারেশানের A to Z আমি কমপ্লিট করাবো, A to Z। এখন বলতে পারে এত সস্তায় কেন? সস্তা একটাই কারণ, ওই তো বলছি না যে মেডিকেল নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের মধ্যে বা কোনো একটা ইস্যুতে। তো ঢাবির জন্য এটা একটা চ্যালেঞ্জ। তোমাদের অনেক অনেক বাচ্চা কাচ্চা আসো, মাত্র 50 টাকায় ঢাবি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ক্লিয়ার। সেখানে কি থাকবে? ক্লাস, লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, দাগানো বই থাকবে, ওয়েবসাইটে এক্সাম থাকবে, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিকস এদের PDF সহ তোমাদেরকে দেওয়া হবে। মানে তোমার কোনো বাকি থাকবে না বায়োলজি নিয়ে আর কি। ওকে, সো আমার মনে হয় দ্রুত এনরোল করে ফেলো যারা আমার মেডিকেল ব্যাচে রয়েছো। তোমরা জানো অলরেডি যে আমাদের মেডিকেল ব্যাচের ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কতজন হয়েছে আর কি, 251 জন হয়ে গেছে আমাদের। 100 টাকায় মেডিকেলে 251 জন করতেছে। তোমাদের ভার্সিটিও কিন্তু 100 টাকা, ভার্সিটিও 100 টাকা, কিন্তু জাস্ট আজকে দিনের জন্য মাত্র 50 টাকায় তুমি আমাদের যেই কিনোনে আসো এই জায়গায় গেলে তুমি পেয়ে যাবে আর কি, রাইট? আজকে দিনের জন্য শুধু তুমি পাবে। এটার জন্য একটা কুপন রয়েছে, কুপনটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এই কুপনটা জাস্ট তোমরা করো। আজকে দিনের জন্য যে কুপন সেটা হচ্ছে বড় হাতের DU50। তাহলে 50 টাকার জন্য যে কুপনটা তুমি পাবা, কুপনটা তুমি দিবা, সেটা হচ্ছে DU50। ওকে, এই হইতেছে কাহিনী, DU50। তুমি পেমেন্ট ক্লিয়ার করবা, ক্লিয়ার। পেমেন্ট ক্লিয়ার করলে তোমার ইনশাল্লাহ তুমি এটা 50% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, 100 টাকার মধ্যে 50%। আর তোমাদের জন্য আজকে একটা অবিশ্বাস্য অফার, সেটা হচ্ছে জাস্ট এই মুহূর্তে এই কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, ঢাবি বায়োলজি। আবারও দেখো, ঢাবি বায়োলজি মাত্র 100 টাকায়। কিন্তু আজকে দিনের মধ্যে মানে আগামীকাল রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে তারা মাত্র 50 টাকায় এই অবিশ্বাস্য একটা কোর্সে ভর্তি হবে। আমি কথা দিচ্ছি তোমাদের প্রিপারেশানের A to Z আমি কমপ্লিট করাবো, A to Z। এখন বলতে পারে এত সস্তায় কেন? সস্তা একটাই কারণ, ওই তো বলছি না যে মেডিকেল নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের মধ্যে বা কোনো একটা ইস্যুতে। তো ঢাবির জন্য এটা একটা চ্যালেঞ্জ। তোমাদের অনেক অনেক বাচ্চা কাচ্চা আসো, মাত্র 50 টাকায় ঢাবি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ক্লিয়ার। সেখানে কি থাকবে? ক্লাস, লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, দাগানো বই থাকবে, ওয়েবসাইটে এক্সাম থাকবে, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিকস এদের PDF সহ তোমাদেরকে দেওয়া হবে। মানে তোমার কোনো বাকি থাকবে না বায়োলজি নিয়ে আর কি। ওকে, সো আমার মনে হয় দ্রুত এনরোল করে ফেলো যারা আমার মেডিকেল ব্যাচে রয়েছো। তোমরা জানো অলরেডি যে আমাদের মেডিকেল ব্যাচের ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কতজন হয়েছে আর কি, 251 জন হয়ে গেছে আমাদের। 100 টাকায় মেডিকেলে 251 জন করতেছে। তোমাদের ভার্সিটিও কিন্তু 100 টাকা, ভার্সিটিও 100 টাকা, কিন্তু জাস্ট আজকে দিনের জন্য মাত্র 50 টাকায় তুমি আমাদের যেই কিনোনে আসো এই জায়গায় গেলে তুমি পেয়ে যাবে আর কি, রাইট? আজকে দিনের জন্য শুধু তুমি পাবে। এটার জন্য একটা কুপন রয়েছে, কুপনটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এই কুপনটা জাস্ট তোমরা করো। আজকে দিনের জন্য যে কুপন সেটা হচ্ছে বড় হাতের DU50। তাহলে 50 টাকার জন্য যে কুপনটা তুমি পাবা, কুপনটা তুমি দিবা, সেটা হচ্ছে DU50। ওকে, এই হইতেছে কাহিনী, DU50। তুমি পেমেন্ট ক্লিয়ার করবা, ক্লিয়ার। পেমেন্ট ক্লিয়ার করলে তোমার ইনশাল্লাহ তুমি এটা 50% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, 100 টাকার মধ্যে 50%। আর তোমাদের জন্য আজকে একটা অবিশ্বাস্য অফার, সেটা হচ্ছে জাস্ট এই মুহূর্তে এই কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, ঢাবি বায়োলজি। আবারও দেখো, ঢাবি বায়োলজি মাত্র 100 টাকায়। কিন্তু আজকে দিনের মধ্যে মানে আগামীকাল রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে তারা মাত্র 50 টাকায় এই অবিশ্বাস্য একটা কোর্সে ভর্তি হবে। আমি কথা দিচ্ছি তোমাদের প্রিপারেশানের A to Z আমি কমপ্লিট করাবো, A to Z। এখন বলতে পারে এত সস্তায় কেন? সস্তা একটাই কারণ, ওই তো বলছি না যে মেডিকেল নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের মধ্যে বা কোনো একটা ইস্যুতে। তো ঢাবির জন্য এটা একটা চ্যালেঞ্জ। তোমাদের অনেক অনেক বাচ্চা কাচ্চা আসো, মাত্র 50 টাকায় ঢাবি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ক্লিয়ার। সেখানে কি থাকবে? ক্লাস, লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, দাগানো বই থাকবে, ওয়েবসাইটে এক্সাম থাকবে, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিকস এদের PDF সহ তোমাদেরকে দেওয়া হবে। মানে তোমার কোনো বাকি থাকবে না বায়োলজি নিয়ে আর কি। ওকে, সো আমার মনে হয় দ্রুত এনরোল করে ফেলো যারা আমার মেডিকেল ব্যাচে রয়েছো। তোমরা জানো অলরেডি যে আমাদের মেডিকেল ব্যাচের ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, তাহলে
তোমরা দেখতে পাচ্ছ কতজন হয়েছে আর কি, 251 জন হয়ে গেছে আমাদের। 100 টাকায় মেডিকেলে 251 জন করতেছে। তোমাদের ভার্সিটিও কিন্তু 100 টাকা, তোমাদের ভার্সিটিও কি, ভার্সিটি 100 টাকা, কিন্তু জাস্ট আজকে দিনের জন্য মাত্র 50 টাকায় তুমি আমাদের যেই কিনোনে আসো এই জায়গায় গেলে তুমি পেয়ে যাবে আর কি, রাইট? আজকে দিনের জন্য শুধু তুমি পাবে। এটার জন্য একটা কুপন রয়েছে, কুপনটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এই কুপনটা জাস্ট তোমরা করো। আজকের দিনের জন্য যে কুপন সেটা হচ্ছে বড় হাতের DU50। তাহলে 50 টাকার জন্য যে কুপনটা তুমি পাবা, কুপনটা তুমি দিবা, সেটা হচ্ছে DU50। ওকে, এই হইতেছে কাহিনী, DU50। তুমি পেমেন্ট ক্লিয়ার করবা, ক্লিয়ার পেমেন্ট ক্লিয়ার করলে তোমার ইনশাল্লাহ তুমি এটা 50% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, 100 টাকার মধ্যে 50%। চলো ভাই এরপরের দিকে আমরা একটু চলে যাই ভাই, দেখি অনেকগুলো MCQ না আমাদের, যাই দেখি কী বলা রয়েছে, কোন কোন ভিটামিন পানিতে দ্রবীয়, এখানে সব কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে, অলরেডি বলা শেষ। চলো এরপরের দিকে যাই। দেখো, কোন এনজাইম স্নেহজাত খাদ্যকে পরিপাক করে? এনজাইম তো অনেক ধরনের রয়েছে, তাই না? এর মধ্যে যারা স্নেহজাতীয় খাদ্যকে মানে লিপিড জাতীয় খাদ্যকে পরিপাক করে তাদেরকে বলা হচ্ছে লাইপোলাইটিক। এখন লাইপোলাইটিক এনজাইমের মধ্যে সবচেয়ে পরিচিত যে এনজাইম সেটা হচ্ছে লাইপেজ এনজাইম। তাহলে রাইট অ্যান্সার কোনটা? অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে কাকে পরিপাক করে? চলো পড়াশোনা করি। শর্করাকে পরিপাক করে। পেপসিন এটা পরিপাক করে প্রোটিন, এটা পরিপাক করে কাকে? প্রোটিনকে। মল্টেজ এটা পরিপাক করে কাকে? শর্করাকে। তাহলে বাকি থাকে একটাই, সেটা কি ভাই বলো তো? বাকি থাকে একটা, সেটা হচ্ছে লাইপেজ। এই লাইপেজই মূলত আমাদের স্নেহজাতীয় যে খাবার রয়েছে সেটাকে পরিপাক করে। লাইপেজ স্নেহজাতীয় খাবারকে কি করে বলো তো? পরিপাক করে। নিটরের প্রিপারেশন যদি নিতে চাও, নাও, এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল বিষয়, তুমি এটাতে যদি নিতে চাও তাহলে তুমি হাতের কাজ শিখবে এবং ভালো জব ফ্যাসিলিটিস ভালো, তুমি এটা নিতে পারো আর কি। এটাতে অনেক মানে এখানে তুমি কম্পিটিটর কম পাবা, তুলনামূলক কম্পিটিটর কম পাবা। তাহলে রাইট অ্যান্সার হবে লাইপেজ। চলো এরপরে দেখি 5 নাম্বার, মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? আচ্ছা, মুখ গহ্বরে জিনিসটা খেয়াল করবা, মুখ গহ্বরে আমাদের কি কি থাকে? মুখ গহ্বরে যে মুখের এখানে যখন আমরা খাবার নিই তখন আমাদের খাবারের সাথে মূলত মেশে শুধুমাত্র লালা। মূলত মুখে যদি আমরা মুখে খাবার নিই, মুখে আমরা খাবার নিলে মুখে থাকে মূলত কি বলতো? লালারস। আর এই লালারসে এনজাইম থাকে, বুঝছো ভাই? একটা হচ্ছে টায়ালিন এনজাইম। তাহলে বলো লালারসে কোন এনজাইম থাকে? টায়ালিন এনজাইম। আরেকটা নাম হচ্ছে মলটেজ এনজাইম, রাইট? এই টায়ালিন এনজাইম এবং মলটেজ এনজাইম এরা শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের শর্করার আংশিক পরিপাক করে। শর্করার কি পরিপাক করে বলো তো? আংশিক পরিপাক। তাহলে বলো আংশিক পরিপাক কারা করে? টায়ালিন এবং মল্টেজ। ক্লিয়ার? এরপরের দিকে দেখো, এরপরের দিকে যদি আমি এরপরের দিকে যদি আমি একটু কথা বলি, তাহলে মুখ গহ্বরে কিন্তু প্রোটিন জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না এবং লিপিড জাতীয় খাবার এদেরও কোনো পরিপাক হয় না। তাহলে বলো তো শুধুমাত্র আংশিক পরিপাক হবে কার? শর্করার। এখানে কোন দুইটা এনজাইম কাজ করে? একটা নাম টায়ালিন আর একটা নাম কি? মল্টেজ। এরা আসে কই থেকে? লালারস থেকে। লালারসে একটা মানুষের দিনে লালারস ক্ষরণ হয় কত বলো তো? লালারস ক্ষরণ হয় 1200 ml থেকে 1500 ml। আবারও বলো কত ml? 1200 ml থেকে 1500 ml লালা ক্ষরণ হয়। ওকে, এটা আমরা বুঝতে পারছি আর কি এটাতে। চলো উত্তরটা আমরা নিয়ে ফেলি আর কি। কত উত্তর? 5-এর বি। ভেরি গুড, সে যদি বলেছে উত্তর 5-এর বি। আচ্ছা, এরপরে দিকে চলে যায়। দেখো, মুখ গহ্বরে কোন খাদ্যটি আংশিক পরিপাক ঘটে? রাইট অ্যান্সার হবে শর্করা। 5 নম্বর উত্তর দিয়েছ। চলে যায় 6 নম্বর, কোন এনজাইম আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে? চমৎকার কথা বলেছে, পলিপেপটাইড। আমরা জানি অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইডকেই প্রোটিন বলে। তাহলে প্রোটিনকে যদি আমরা ভাঙি, তাহলে যদি ধরে রাখো প্রোটিন, PROTEIN, যদি প্রোটিনকে আমরা ভাঙি, ওকে, যদি আমরা প্রোটিনকে ভাঙি তাহলে আমরা এখানে পাবো কি জানো? অ্যামাইনো অ্যাসিড। কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো, তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো, কোন এনজাইম আমিষকে ভেঙে পলিপেপটাইড পরিণত করে? তাহলে প্রোটিনকে ভাঙলে আমরা পাবো অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডের আগের রূপটা হতেছে পলিপেপটাইড। তাহলে
প্রোটিনের এই জায়গায় পাবো আমরা কি পলিপেপটাইড, তাই না? তাহলে প্রোটিনকে ভাঙলে পলিপেপটাইড, পলিপেপটাইডকে ভাঙলে কী পাবো অ্যামাইনো অ্যাসিড। তাহলে বলো তো আমিষকে ভাঙবে কারা? ল্যাকটেজ না রে ভাই, ল্যাকটেজ এটা তো শর্করাকে ভাঙবে। লাইপেজ এটা স্নেহকে ভাঙবে। পেপসিন আর দেখো ট্রিপসিন, পেপসিন আর ট্রিপসিন এটা হইতেছে কাহিনী আছে একটা। দেখো আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে। দেখো তো কিসে পরিণত করবে বলেছে? পলিপেপটাইড, রাইট? দেখো আমিষ পরিপাক কিন্তু দুইটাই করে, পেপসিনও করে ট্রিপসিনও করে। পথে পেপসিন আর টিতে ট্রিপসিন। পেপসিন মূলত খরিত হয় পাকস্থলীতে, কারণ পথে পেপসিন পথে পাকস্থলী, ওকে। আর ট্রিপসিন, ওকে, ট্রিপসিন যেইটা এইটা মূলত আসবে অগ্নাশয় থেকে খরিত হবে, প্যানক্রিয়াস। কই থেকে খরিত হবে বলো তো? প্যানক্রিয়াস থেকে খরিত হবে। তাহলে দুইটাই যেহেতু আমি যেহেতু খাবারকে ভাঙে, তাহলে উত্তর কি হবে, ক নাকি ঘ? উত্তরটা কেউ দিতে পারবে আমাকে বলো তো? উত্তর ক হবে নাকি ঘ হবে? কেউ কি উত্তরটা দিতে পারবে? এনিওয়ান? 6 উত্তর, 6 উত্তর কেউ দাও তো। উত্তর দাও 6 উত্তরটা দাও কেউ। 6 উত্তরটা আমাকে একটু কেউ দাও। উত্তর দাও 6 উত্তরটা দাও কেউ। 6 উত্তর দেখি, দুইটাই তো প্রোটিনকে ভেঙে ফেলবে, তাই না? দুইটাই প্রোটিনকে ভেঙে ফেলবে। উত্তর দাও ভাই। উত্তর দাও দেখি। সে যদি উত্তর দিয়েছে, নিজম উত্তর দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের উত্তরটা দেখলাম, তোমরা সবাই এ উত্তর দিয়েছো পেপসিন, বাট রাইট অ্যান্সার হবে এ না, এটা হবে ট্রিপসিন। কেন আমি একটু বলে দিই। দেখো তুমি আমিষ জাতীয় খাবার, ভাই আমিষ জাতীয় খাবারের উপরে তুমি যদি এখন পেপসিন দাও, পেপসিন যদি দাও, ওকে, পেপসিন যদি দাও, তাহলে এটা উৎপাদন করবে পেপটন প্লাস প্রোটিওস। পেপটন প্লাস কি? প্রোটিওস, রাইট? কিন্তু বলছে কি পলিপেপটাইড। এই পেপটন এবং প্রোটিওস এই পেপটন প্লাস প্রোটিওস যখন এটা কিন্তু আমিষ ভাঙতেছে পেপটন এবং প্রোটিওস, এটা কিন্তু পাকস্থলীতে, রাইট? এই পাকস্থলী থেকে খাবার চলে যাবে ডিউডেনামে, মানে ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তে কে যাবে? সরাসরি আমিষ যাবে না, যাবে পেপটন এবং প্রোটিওস। এর উপরে কাজ করবে কি জানো? এর উপরে কাজ করবে ট্রিপসিন, কারণ ক্ষুদ্রান্তের ডিউডেনামে কাজ করে ট্রিপসিন। কই থেকে খরিত হয়? প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে খরিত হয়। করার পরে এটা উৎপাদন করবে পলিপেপটাইড, পলিপেপটাইড। তাহলে ভাই আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি বলতো পেপটন এবং প্রোটিওস তৈরিতে কোন এনজাইম কাজ করে, তাহলে হয়তো পাকস্থলীতে খরিত হওয়া পেপসিন। আর যখন এটা পলিপেপটাইড বলবে, পলিপেপটাইড কিন্তু পাকস্থলীতে তৈরি হয় না, পলিপেপটাইড তৈরি হয় কোথায়? ক্ষুদ্রান্তে। কোথায় তৈরি হয়? ক্ষুদ্রান্তে। তাহলে সেই ক্ষেত্রে কে কাজ করবে বলো তো? ট্রিপসিন কাজ করবে। কে কাজ করবে? ট্রিপসিন কাজ করবে, ওকে। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝে গেছে? এই ক্ষেত্রে কাজ করবে কে? ট্রিপসিন। 6 এ না, রাইট অ্যান্সার হবে 6 বি উত্তর, 6 ডি হবে উত্তর। রাইট অ্যান্সার হবে 6 ডি, ট্রিপসিন। আচ্ছা চলো, ক্লিয়ার হলে আমাকে একটু জানো। ট্রিপসিন। চলো আসি 7, লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যা শর্করাজাত খাদ্য পরিপাকে সহায়তা করে তার নাম কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম, লালা গ্রন্থি থেকে শর্করা জাতীয়, লালা গ্রন্থি থেকে আসে মাত্র 2টা এনজাইম। একটা নাম ছিল টায়ালিন, তাই না? এবং আরেকটার নাম কি বলতো? মল্টেস। আরেকটার নাম কি? মল্টেস। তাহলে বলো রাইট অ্যান্সার হবে কোনটা? পেপসিন না, পেপসিন আসে পথে পেপসিন, পথে পাকস্থলী, ওকে। ট্রিপসিন না, হবে না। রেনিন কই থেকে আসে জানো? রেনিন আসে রেনাল থেকে, ওকে। রেনিন এনজাইম একটা কথা বলে, এই রেনিন নিয়ে বহুত সমস্যা রয়েছে। রেনিন নিয়ে এখানে রেনাল বলাটা আমার একটু ভুল যাবে। রেনিন এনজাইমের কথা বলা হচ্ছে, ওকে, যেটা কিনা দুগ্ধ আমিষে পরিপাকে সহায়তা করে। আর আরেকটা রয়েছে কিডনি থেকে রেনিন হরমোন খরিত হচ্ছে আর কি, যেটা কিনা আমাদের রক্তচাপ বাড়াইতে আবার সহায়তা করে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস হবে এখানে টায়ালিন। টায়ালিন এনজাইমটা শর্করা জাতীয় খাবারকে আংশিক বিশ্লেষণে সহায়তা করে। আংশিক বিশ্লেষণে কি করে?
সহায়তা করে। তাহলে রাইট অ্যান্সার হবে 7 হ্যাঁ, ভেরি গুড। চলে যায় 8 নাম্বার, পেপসিনোজেন কোনটির উপস্থিতিতে সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হয়? তাহলে দেখো তো, আমরা জানি পাকস্থলী যদি কথা বলি, পাকস্থলী থেকে খরিত হয় পেপসিনোজেন। তাহলে পাকস্থলীতে খরিত হয় পেপসিনোজেন। আমরা আরও একটা ভালো করে এটাও জানি যে পাকস্থলীতে সবসময় থাকে সে বিখ্যাত HCl অ্যাসিড। এই HCl অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনোজেন পরিণত হবে সক্রিয় পেপসিনে। সক্রিয় কিসে পরিণত হবে? পেপসিনে। এই সক্রিয় পেপসিন, তাহলে বলো তো পেপসিনোজেনকে সক্রিয় করলো কে? করলো কিন্তু HCl। করছে কে বলো তো? HCl। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 8 খ। রাইট অ্যান্সার হবে কোনটা? 8 খ। চলো এরপরের দিকে একটু যাই আর কি, দেখি। আর 9 নাম্বার, পাকস্থলীর অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলো কতদিন বাঁচে? এটা একটা সংখ্যাতাত্ত্বিক জিনিস। আমরা জানি পাকস্থলীর ভেতরে মূলত যে মিউকাস লেয়ারগুলো থাকে অথবা রোগী থাকে, ভাঁজ থাকে, এপিথেলিয়াম লেয়ার থাকে, তার কিছুদিন পর পরে নষ্ট হয়ে যায়, শেডিং আউট হয়, নতুন আবার আসে। এরা মূলত কতদিন বাঁচে? এরা মূলত বাঁচে 3 থেকে 6 দিন। এটা একটা মুখস্থের জিনিস, এখানে কোনো ব্যাখ্যা নাই। বলো কতদিন? 3 থেকে 6 দিন বাঁচে। কতদিন বাঁচে বলো? 3 থেকে 6 দিন। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 10 নম্বর, ক্ষুদ্রান্তে কোন এনজাইম স্নেহকণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করে? ভেরি গুড। ক্ষুদ্রান্তের কোন এনজাইম? মানে ফ্যাটি অ্যাসিড বলতে লিপিডজাত পদার্থকে ভেঙে ফেলতেছে, তাই না? লিপিডজাত পদার্থকে কে ভাঙতে পারে আর কি বলো তো? ট্রিপসিন না, ট্রিপসিন অগ্রাংশ থেকে খরিত হয়। এরপরে লেসিথিনেস, হ্যাঁ লেসিথিনেস, কোলাজিনেস, লাইপেজ, এগুলো সব আমিষকে ভাঙে। তাহলে বলো তো একমাত্র লিপিডকে ভাঙতে পারে কোনটা? একমাত্র লিপিডকে ভাঙতে পারে লাইপেজ। লিপিডকে ভাঙতে পারে কে বলো তো? লাইপেজ। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা 10 বলো তো? রাইট অ্যান্সার হবে 10 খ। 10 খ। কেউ কি উত্তর দিচ্ছ তোমরা? ঢাবি বায়োলজি কোর্স চলতে আছে, এটাই তোমাদের একটা অধ্যায় ভাই। কবে নাগাদ শুরু হবে না? অলরেডি একটা অধ্যায় হয়ে গেছে আর কি আমাদের। ওইটা এমনি শুরু করি নাই, ওটা ফ্রিতে দিচ্ছে। এখনও যা যাচ্ছে সবই ফ্রিতে যাচ্ছে আর কি। ওকে, বেশিরভাগ ক্লাসই তোমরা ফ্রিতেই পাবা আর কি। শুধুমাত্র ওই 50 টাকা 100 টাকা নেওয়াটা যে জাস্ট তোমাদেরকে একটু ট্র্যাকে রাখা, এর বাইরে আর কোনো কিছু না। এখান থেকে লাভ করা লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে, কিচ্ছু না রে ভাই। ঠিক আছে, কোনো ধান্দা নাই, দ্যার ইজ নো ধান্দা এখানে। যা পাবা একদম পিওর পাবা, যা পারি আর কি, ছোট্ট মাথায়, বেশি পারি না, যতটুকু পারি একদম পিওর পাবা। আর আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, বায়োলজি লাভার স্পেস থেকে তোমরা এটা দেখছো। অফলাইনে 9 বছরের মতো পড়াচ্ছে, হাজার হাজার বাচ্চা কাচ্চা পড়ছে। অনলাইনে, হ্যাঁ ওকে, অনলাইনে আমাদের পেইড কোর্সটা নতুন, এই জন্য ইন্ট্রোডাকশনের জন্য হয়তো বা তোমাদেরকে এত বড় একটা ছাড়, এত বড় একটা স্যাক্রিফাইস, এতটুকু আর কিছু না। আর বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে গেলে আমাদের বুঝতে পারবা যে আমরা কেমন ক্লাস করাই, কী করাই, সব কিছু দেখবা। হ্যাঁ, আমরা ছোটো মানুষ। ওকে, ছোটো মানুষ বলতে মানুষজন চেনে না এত, এই চিনবে হয়তো বা নাও চিনতে পারে। 10 বি, রাইট অ্যান্সার হচ্ছে 10 বি। চলো, মসৃণ পেশির স্তর কয়টা? এইটা পড়ার আগে আমরা একটু কয়েকটা জিনিসের দিকে একটু চলে যাই ভাই। দেখি তো, একটা জিনিসের দিকে আমরা একটু যাব, আমরা একটা জিনিসের দিকে যাব একটু। সেটা হচ্ছে আমাদের একটু আজকেও আমার ওয়াইফাই লাইনের খুবই বাজে অবস্থা। কী যে হয়েছে, ফোনের হটস্পট দিয়ে চালাইতে হইতেছে আর কি। কী যে একটা অবস্থা এখানে, আল্লাহ আলম। কিরে, ইন্টারনেটের কি হইল আবার? হ্যাঁ, ইন্টারনেটের কি হইল? আচ্ছা, ইন্টারনেটে যাই হোক, হয়তো ইন্টারনেট পরে দেখা যাবে। চলো আমরা এখন একটু ওই জায়গায় চলে যাই। দাগানো বই, তোমাদেরকে এটা আমি পিডিএফটা তোমাদের আজকে যে ক্লাস, এই ক্লাসের শেষে আমি তোমাদের একদম ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো আর কি, নো প্রবলেম। এবং একটা বইয়ের মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবা, এক্সট্রা ইনফরমেশান যা কিছু রয়েছে। যেমন দেখো, পরিপাকের কথা, পরিপাক 2 ধরনের, একটাকে বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং আরেকটাকে বলা হচ্ছে কি পরিপাক বলো তো? রাসায়নিক পরিপাক। চলো একবার আমি আলোচনা করে দিই আর কি এটাতে, ক্লিয়ার। পৌষ্টিক নালী দৈর্ঘ্য 4 থেকে 10 মিটার, যেটা ফুট হিসেবে আলিম স্যারের বইতে সেটা হচ্ছে 29 ফুট। প্রতিদিন এই যে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে কতটুকু খাবার প্রবাহিত হয়? 11.5 লিটার। মানুষের দেহে 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি থাকে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। পৌষ্টিকতন্ত্র 2টা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। বলো কী কী পৌষ্টিক গ্রন্থি থাকে? গুরুত্বপূর্ণ জিনিস, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। তাহলে
পৌষ্টিক গ্রন্থি 5 ধরনের। আর দেখো পৌষ্টিক নালী অনেক কিছু দেওয়া রয়েছে, অলরেডি পড়ানো শেষ। এর মধ্যে দেখো পাকস্থলী, পাকস্থলীর কয়েকটা অংশ দেওয়া রয়েছে ভাই, বুঝছো? কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরাস। জিনিসটা কি জিনিস চলো আমরা একটু জাস্ট এখানে ছোট্ট করে দেখে দিই। খেয়াল করে দেখো, এই অংশটুকু কার্ডিয়া, ওকে, এই অংশটুকু পাইলোরাস। এই যে ফোলা অংশ এটার নাম কার্ডিয়া, এটা হইতেছে বড় ভাগ, এটা হইতেছে ছোট ভাগ। শেষ। ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার, ডিউডেনাম, জিজোনাম, ইলিয়াম। অনেকবার আসছে প্রশ্ন। এই যে দেখো এখানে তোমাদের প্রশ্নের ইয়াও আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি, দেখো কোথায় আসছে, কোথায় কি আসছে, এ রিলেটেড। এবং এখানে দেখো বৃহদান্ত্র 1.5 মিটার। মনে রাখবা এখানে একটা পায়ু লেখা রয়েছে, পায়ু মানে অ্যানাস, পায়ু মানে কি ANUS। পায়ুপথ যেটা, এটা কিন্তু বৃহদান্ত্রের অংশ নয়, পায়ুপথ কিন্তু বৃহদান্ত্রের অংশ নয়। সিকাম, কোলন, কোলন, তারপরে মলাশয়, মলাশয় মানে রেকটাম। এই যে দেখো মলাশয় লেখা আছে না, মলাশয় মানে RECTUM, রেকটাম, রাইট। আর পায়ু, পায়ু কিন্তু বৃহদান্ত্রের অংশ নয়। তাহলে বৃহদান্ত্রের অংশ কোন পর্যন্ত বলো তো? বৃহদান্ত্রের অংশ হচ্ছে মলাশয় পর্যন্ত। চলো এরপরে দেখো আমাদের এখানে 6টি ধাপে খাবার সম্পন্ন হয়। কয়টা ধাপ? 6টা ধাপ। এর মধ্যে চর্বিযুক্ত খাবার হজম করতে সময় লাগে 6 ঘন্টা, আর শর্করাজাত খাবার হজম করতে লাগে মূলত 2 ঘন্টা। মানুষ, সর্বভোগ প্রাণী ইত্যাদি ইত্যাদি। এগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য এটাতে। চলো এরপরের দিকে চলে যাই। আমাদের ক্ষেত্রে এই যে জিহ্বার এখান থেকে প্রশ্ন আসে আর কি এটাতে। এর মধ্যে দেখো এগুলো কিন্তু ভার্সিটির প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ। মাইলো হাইওয়েট পেশি, এই যে জিহ্বা আমি নড়াচ্ছি না, মুখ ভ্যাংচাচ্ছি, এটাতে যে পেশিটা থাকে জিহ্বা, মাইলো হাইওয়েট পেশি। আবারও বলো, মাইলো হাইওয়েট পেশি। এবং আমাদের এই যে জিহ্বাতে যে 7 কুড়ি রয়েছে, টেস্ট বাড রয়েছে, কি কি? সামনের দিকে এটা হচ্ছে মিষ্টি, এটা কি? মিষ্টি। সামনে 2 সাইডের দিকে যেটা, সামনে 2 সাইডের দিকে যেটা, এই যে দেখো সামনে 2 সাইডের দিকে ক্ষেত্রে, ওকে, এই সবুজ অংশ এটা হচ্ছে লবণাক্ততা। একদম পেছনের দিকে এটা হচ্ছে তিক্ততা বা ক্ষার, যেমন সাবান যদি তুমি নাও আর কি এটাতে। আর পেছনের 2 সাইডের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে টক বা অম্লতা। তাহলে সামনে অগ্রভাগে মিষ্টি, অগ্রভাগের 2 পাশে লবণ, পশ্চাৎভাগের তিক্ততা, পশ্চাৎভাগের 2 পাশে অম্লতা বা টক, অম্লতা বা টক। ক্লিয়ার? এতটুকু এটাতে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, এই কথাই বলা রয়েছে আর কি এটা। এই ক্ষেত্রে দেখো লালা গ্রন্থির কথা বলা হচ্ছে। লালা গ্রন্থির মধ্যে প্যারোটিড লালা গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গাল লালা গ্রন্থি। এটা অলরেডি পড়ানো শেষ। 1200 থেকে 1500 ml লালাক্ষরণ হয় সারাদিনে। যান্ত্রিক পরিপাক ইত্যাদি ইত্যাদি, বোলাস, ওকে। আচ্ছা, মুখ গহ্বরে পরিপাকের কথা বলছিলাম। দেখো যে মেডিকেল টেস্ট আসছে, লিখে রাখছি। মুখ গহ্বরে যে লালা থাকে, লালাতে 2 ধরনের এনজাইম থাকে, টালিন আর মল্টেজ। এরাই মূলত শর্করাজাত খাবারকে আংশিক পরিপাক করে। ক্লিয়ার? আংশিক পরিপাক করে। ক্লিয়ার? এই যে দেখো আংশিক পরিপাক করে, কিন্তু আমিষ পরিপাক হয় না, স্নেহ পরিপাক হয় না। আচ্ছা, এরপরে দেখো দন্ত সংকেতের কথা বলেছে আর কি এটাতে। দন্ত সংকেত, মানুষের দাঁতকে বলা হইতেছে ডাইফায়োডেন্ট। কেন ডাই? ডাই মানে 2, 2 বার ওঠে, এই জন্য এটা বলা হয় ডাইফায়োডেন্ট। একবার দুধ দাঁত আর একটা হচ্ছে একদম স্থায়ী দাঁত। এর মধ্যে আমাদের দাঁতের সংখ্যার আমরা জানি উপরে চলে 16টা, নিচে চলে 16টা। এবং আমাদের মধ্যে রয়েছে দেখো উইজডম টিথ, অনেকে তোমাদের ওঠে আর কি। আক্কেল দাঁত, আক্কেল দাঁত মূলত হইতেছে মোলার দাঁত। আক্কেল দাঁত হচ্ছে মূলত কোন দাঁত? মোলার দাঁত। দন্ত সংকেত একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওকে। এই দন্ত সংকেতকে তোমরা সবাই জানো, প্রকাশ করা হয় ICPM কি দ্বারা? 21 23। কি দ্বারা বলো তো? 21 23 ইন্টু 2, তাহলে উপরে হয় কত? 16, নিচে সারিতেও হবে কত? 16, তাহলে 16 16 কত? 32, 16 16 কত? 32। তাহলে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে ICPM 21 23, 16 16 32। চলো শিশুদের ক্ষেত্রে মনে রাখবা এদের সংকেত ICPM, এটা হবে 21 02, 21 02 ইন্টু 2, তাহলে উপরে সারিতে হবে 10টা, নিচে সারিতে হবে কয়টা? 10টা। তাহলে উপরে সারিতে 10টা, নিচে সারিতে 10টা, তাহলে 10 10 কত? 20, 10 10 কত? 20। তাহলে বলো তো বাচ্চাদের কোনটা থাকে না? ICPM 21 02, মানে বাচ্চাদের প্রিমোলার থাকে না। আবারও বলি, বাচ্চাদের কোনটা থাকে না? বাচ্চাদের থাকে না প্রিমোলার, প্রিমোলার। তাহলে বলো তো ভাই বাচ্চাদের কোনটা থাকে না? প্রিমোলার থাকে না। বাচ্চাদের কোনটা থাকে না বলো? প্রিমোলার থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। চলো পাকস্থলিতে খাদ্য পরিপাক। তাহলে দেখো এখন মুখে খাদ্য চিউইং করছো, এই খাবারটা চলে আসবে পাকস্থলিতে। পাকস্থলিতে আসার পরে মনে রাখো পাকস্থলীর যে পার্টগুলো পড়ানো শেষ তোমাদেরকে পড়াইছি। পাকস্থলীর মধ্যে দেখো যান্ত্রিক পরিপাক রয়েছে এবং রাসায়নিক পরিপাক রয়েছে। পাকস্থলী যান্ত্রিক পরিপাক মানে হইতেছে এখানে পাকস্থলী ওই খাবারটাকে অনেক প্রেশার দিয়ে পেরিস্টালসিস করে মোচড় দিয়ে যতটা সম্ভব ছোটো ছোটো করে নেবে আর কি, ওকে। এবং এইখানে চমৎকার যে কথাটা আসে সেটা হইতেছে যে পাকস্থলীর যান্ত্রিক পরিপাক, আমরা সবাই জানি যান্ত্রিক পরিপাকে কিন্তু কোনো রাসায়নিক উপাদান লাগে না, কিন্তু পাকস্থলী যান্ত্রিক পরিপাকে যে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান কাজ করে সেটা হচ্ছে HCl। মনে রাখবা HCl রাসায়নিক উপাদান হওয়ার পরেও HClকে বলা হয় পাকস্থলী যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক
পরিপাক। এখন আসো পাকস্থলী যদি স্তরের কথা বলি, পাকস্থলীর লেয়ার হইতেছে 5টা। সবার ভেতরে লেয়ার হচ্ছে মিউকোসা আর সবার বাইরের লেয়ার হচ্ছে সেরোসা। ভেতরে মিউকাস আর বাইরে সেরোসা। কিন্তু যদি কখনো বলা হয় যে পাকস্থলী মসৃণ পেশির লেয়ার কয়টা, পাকস্থলী মসৃণ পেশি থাকে 3টা। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আবারও বলো, কয় ধরনের? 3 ধরনের। তাহলে পাকস্থলী মসৃণ পেশির স্তর কয়টা? 3টা। কিন্তু যদি কখনো বলা হয় পাকস্থলীর স্তর কয়টা, তখন হবে উত্তর কিন্তু 5টা। পাকস্থলীর 5টা আর পাকস্থলী মসৃণ পেশির স্তর হচ্ছে কয়টা? 3টা। রাসায়নিক পরিপাক, এখানে মূলত গ্যাস্ট্রিন হরমোন জুসকরণে সহায়তা করে। কোন জুস? গ্যাস্ট্রিক জুস, মানে HCl প্লাস পানি টান ইত্যাদি। শর্করা জাতীয় খাবার, আমরা জানি পাকস্থলীতে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না, আমিষ জাতীয় খাবারের আংশিক পরিপাক ঘটে। এখানে মূলত উৎপাদন হয় পেপসিনোজেন, যেটা HCl এর সহায়তায় তৈরি করে পেপসিন, এবং এইটা প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে আমরা অলরেডি জানি তৈরি করে কোনটা বলো তো? এই যে পেপসিন, পেপটোন এবং প্রোটিওস। আর দেখো স্নেহ পরিপাকের ক্ষেত্রে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা কাকে ভাঙে? এটা গুরুত্বপূর্ণ, এটা ভাঙে বাটার ফ্যাট বা মাখনের চর্বিকে। তাহলে বলো বাটার ফ্যাট বা কি চর্বি? মাখনের চর্বি। আবারও বলো, কি ফ্যাট? বাটার ফ্যাট বা কি চর্বি? মাখনের চর্বি। বাটার ফ্যাট বা কি? মাখনের চর্বি। তাহলে বলো তো কোন মানে পাকস্থলীতে স্নেহজাত পরিপাকের কি একমাত্র কোন জিনিসটা পরিপাক হয়? বাটার ফ্যাট বা মাখনের চর্বি, এটা শুধুমাত্র পরিপাক হয়। পাকস্থলীর নিজে নিজে পরিপাক হয় না কেন? আমরা জানি এটাতে, কারণ এইখানে যেই মিউকোসাগুলান থাকে তারা খুবই টাইট জাংশন থাকে, ফলে এই সেল ভেতরে ঢুকতে পারে না ভেদ করে। আবার এখানে বাইকার্বনেট খরিত হয়, যার কারণে এই সেল নিউট্রালাইজ হয়ে যায়, ইত্যাদি কারণ। এছাড়াও দেখো এদের যে মিউকাসের লেয়ার, এটা প্রত্যেক দিন শেডিং আউট হয়, ফলে নতুন নতুন কোষ জন্মায়, যার কারণে পাকস্থলী নিজের কোনো ক্ষতি হয় না। এখন দেখো পাকস্থলীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কী হয় বলো তো? গ্যাস্ট্রিক আলসার হয়। গ্যাস্ট্রিক আলসার হওয়ার 2টা গুরুত্বপূর্ণ কারণ, একটা হচ্ছে NSAID, মানে ব্যথার ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অথবা একটা ব্যাকটেরিয়া রয়েছে যার নাম H. পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি। ওকে, চলো এরপরে আমাদের কোনটা আসতে পারে আর কি আমাদের ক্ষেত্রে? পেরিস্টালসিস, রাসায়নিক পরিপাক। আমরা একটু ক্ষুদ্রান্তের পরিপাকটা পড়েই ফেলি, তাই না? এরপরে আমরা আবার একটু চলে যাব। দেখো ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, আমরা জানি ক্ষুদ্রান্তের 3টা অংশ অলরেডি তোমরা জানো, ডিউডেনাম, জেজোনাম এবং ইলিয়াম, রাইট? আচ্ছা, এর মধ্যে দেখো যদি কখনো বলা হয় খাদ্যদ্রব্যের চূড়ান্ত পরিপাক ঘটে কোথায়, সেটা হবে ক্ষুদ্রান্তে। মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয়, পাকস্থলীতে প্রোটিন এবং লিপিড জাতীয় খাবারের, শর্করা হয় না। আর ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন সব জাতীয় খাবারের চূড়ান্ত পরিপাক ঘটে আর কি। এইখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে পিত্ত লবণ বলতে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টোরোকোলেট পড়াবো। পিত্ত লবণ এর মেইন কাজ হতেছে পেরিস্টালসিস বাড়িয়ে দেওয়া খাদ্যনালীর। পেরিস্টালসিস মানে কি? খাদ্যনালীর সংকোচন প্রসারণ বাড়িয়ে দেওয়া। এছাড়াও দেখো কোলেসিস্টোকাইনিন, এটা একটা হরমোন। কোলে মানে পিত্তথলি, কোলে মানে কি? পিত্তথলি। তাহলে কোলেসিস্টোকাইনিন পিত্তথলির উপরে কাজ করবে কিভাবে? পিত্তথলিকে দিবে একটা চাপ, পিত্তথলিকে চাপ দিলে এখান থেকে বের হবে কি? পিত্তরস, তাই না? আরেকটা কাজ করবে, এটা হচ্ছে প্যানক্রিয়াসের উপরে কাজ করবে, এই জন্য এটাকে বলা হয় প্যানক্রিওজাইমিন। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। তাহলে কোলেসিস্টোকাইনিন একই সাথে 2টা জায়গায় কাজ করবে। একটা জায়গার নাম হচ্ছে কি বলতো? একটা জায়গার নাম হচ্ছে পিত্তথলিকে সংকুচিত করবে। আর একটা হচ্ছে কি? অগ্নাশয়কে উদ্বুদ্ধ করবে তার এনজাইমগুলো ক্ষরণ করতে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তাহলে লিখে দিলাম প্যানক্রিওজাইমিন। এছাড়া দেখো আরেকটা কথা বলা হচ্ছে পিত্তলবণ যখন স্নেহজাতীয় খাবারকে যখন ছোট ছোট অংশে ভাগ করে ফেলবে, তখন সেটাকে বলা হয় অবদ্রবণ বা ইমালসিফিকেশন। এর মাধ্যমে এটা মূলত সাবানের ফেনার মতো হয়। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ভাই, সেটা হইতেছে পিত্তলবণ যখন চর্বিজাতীয় খাবারকে ভেঙে ভেঙে ছোট ছোট কণায় তৈরি করে ফেলে, সেটাকে তখন বলা হচ্ছে ইমালসিফিকেশন বা অবদ্রবণ। ইমালসিফিকেশন বা কী দ্রবণ বলো তো? অবদ্রবণ এটাকে বলা হচ্ছে। রাসায়নিক পরিপাক এটা আসছে। দেখো রাসায়নিক পরিপাকের মধ্যে যদি এখন আমি আসি, সেটা হচ্ছে শর্করা পরিপাক। শর্করা পরিপাকের জন্য, এটা ক্ষুদ্রান্তের কিন্তু, শর্করা পরিপাকের জন্য এখানে কাজ করবে অগ্নাশয় রস, আবার এইখানে কাজ করবে আন্ত্রিক রস, মানে 2টা রস কাজ করবে। অগ্নাশয় রসের মধ্যে দেখো লেখা রয়েছে অ্যামাইলেজ, মল্টেস। আবার আন্ত্রিক রসের মধ্যে লেখা রয়েছে অ্যামাইলেজ, মল্টেস, সুক্রেজ এবং দেখো ল্যাকটেজ লেখা রয়েছে। চলো আসে আমিষ পরিপাকের ক্ষেত্রে 2টা রস কাজ করবে, একটা অগ্নাশয় রস আর একটা হচ্ছে আন্ত্রিক রস। কিন্তু অগ্নাশয় রসের ক্ষেত্রে এদের সংখ্যা অনেক বেশি, প্রায় 8টা থেকে 9টা। দেখো ট্রিপসিন
ট্রিপসিন কিন্তু ট্রিপসিনোজেন রূপে নিষ্ক্রিয় রূপে পরিবাহিত হয় বা ক্ষরিত হয়। এই ট্রিপসিনোজেনকে এন্টারোকাইনেজ এনজাইম, আমরা জানি এজ, যে কোনো শব্দের শেষে এজ মানে এটা এনজাইম, তাহলে বলো এজ মানে কি, বলো এটা এনজাইম, তাহলে বলো তো এন্টারোকাইনেজ এনজাইম কি এনজাইম? এন্টারোকাইনেজ এনজাইমের সহায়তায় ট্রিপসিনোজেন যেটা ছিল নিষ্ক্রিয় রূপে, এই ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হবে। সক্রিয় কিসে পরিণত হবে? ট্রিপসিনে, রাইট। আর পেপসিনোজেন ক্ষরিত হয়েছিল কিন্তু পাকস্থলী থেকে, যার উপরে কাজ করেছিল এই সেল, তৈরি করেছিল সক্রিয় পেপসিন। আচ্ছা চলো, এরপরে কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ওকে, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এই যে দেখো অ্যামিনো অ্যাসিড তৈরি করছে ডাইপেপটাইডের উপরে। কোলাজিনেস, তাহলে দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোলাজিনেস এটা কিন্তু একটা অগ্ন্যাশয়ের এনজাইম, অগ্ন্যাশয়ের এনজাইম, ক্লিয়ার? এবং এটা হইতেছে কি বলতো? আমিষ পরিপাকে সহায়তা করে, আমিষ পরিপাকে সহায়তা করে। এছাড়াও দেখো ইলাস্টেস, এছাড়াও কি বলতো লেখা রয়েছে ইলাস্টেস, এটাও কিন্তু আমিষ পরিপাকে সহায়তা করে। কিন্তু আন্তরিক রস, এখানে একটা স্টার চিহ্ন দিলাম, আন্তরিক রসে থাকে সবচেয়ে কম, সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। তাহলে বলো তো প্রোটিন পরিপাকে দুইটা রস কাজ করবে, একটা নাম অগ্ন্যাশয় রস, একটা নাম আন্তরিক রস। অগ্ন্যাশয় রসের মধ্যে দেখো আমরা পড়ছি প্রায় 8টা নাম, বাট আন্তরিক পরিপাকের ক্ষেত্রে মাত্র একটা নাম, সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, সেটা হচ্ছে নাম কি? অ্যামিনোপেপটাইডেস। আবার বলো তো, তাহলে যদি কখনো বলা হয় প্রোটিন পরিপাক, কি পরিপাক? প্রোটিন পরিপাক। প্রোটিন পরিপাকের ক্ষেত্রে আন্তরিক রস মূলত কোনটা কাজ করবে? আন্তরিক রস মূলত কোনটা কাজ করবে? অ্যামিনোপেপটাইডেস। আবারও বলো কোন পেপটাইডেস? অ্যামিনোপেপটাইডেস। পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে পার্থক্য আমরা জানি, পথে পেপসিন, পেপসিন ক্ষরিত হয় পাকস্থলী থেকে, আর ট্রিপসিন আসে মূলত কই থেকে বলো তো? এইটা মূলত আসে অগ্ন্যাশয় থেকে। কই থেকে আসে? অগ্ন্যাশয় থেকে, বাট এটা নিঃসৃত হয় ওই ডিউডেনাম পথে, মানে ডিউডেনাম তো রাস্তা, ক্ষুদ্রান্তের রাস্তা, ওই জায়গায় যে এটা তার রস ছেড়ে দিয়ে আসে, হাগু করে দিয়ে আসে ডিউডেনামে আর কি। বাট মূলত এটা ক্ষরিত হয় কই থেকে? মূলত ক্ষরিত হয় অগ্ন্যাশয় থেকে, অগ্ন্যাশয়ের একটা এনজাইম। চলো, স্নেহ পরিপাক, আমরা জানি স্নেহ পরিপাকে মেইন কাজ করে লবণ, সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ। তাহলে দেখো সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। এই লবণ যখন স্নেহজাতীয় পদার্থকে ভেঙে ফেলবে তখন তাকে বলা হয় অবদ্রবণ বা ইমালসিফিকেশন। এখানে কী কী কাজ করে? অগ্ন্যাশয় রসে লাইপেস, ফসফোলাইপেস, কোলেস্টেরল এস্টারেস। আন্তরিক রসে থাকে লাইপেস, লেসিথিনাস, এই যে দেখো লেসিথিনাস, লাইপেস, লেসিথিনাস, ওকে, লেসিথিনাস। এরপরে কি বলেছে আর কি বলতো? মনোগ্লিসারাইডাস। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করো তো, লেসিথিনাস, লেসিথিনাস এটা মূলত চর্বিজাত খাদ্যকে ভেঙে ফেলে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিন তৈরি করে। কি তৈরি করে? কোলিন তৈরি করে। আর দেখো লাইপেস কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। তাহলে লাইপেস তৈরি করতেছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আর এখানে দেখো লেসিথিনাস তৈরি করতেছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সাথে ফসফরিক অ্যাসিড এবং কোলিন, ফসফরিক অ্যাসিড এবং কোলিন। তাহলে বলো তো লেসিথিনেজ এই এনজাইমটা কি পরিপাকে সহায়তা করে? এই এনজাইমটা মূলত লিপিড জাতীয় পদার্থ, লতে লিপিড, লতে লেসিথিন, লতে লিপিড, লতে কি? লেসিথিন, লতে লিপিড আর লতে কি? লেসিথিন, তাই না? লিপিড আর লেসিথিন, লিপিড আর লেসিথিন জাতীয় পদার্থকে মূলত মানে লতে লিপিড, লতে লেসিথিন এই জাতীয় পদার্থকে সে ভাঙে। কিন্তু যদি কখনো আসে, ভাই দেখো, যদি কখনো আসে যে ইলাস্টেস, কাকে? ইলাস্টেস হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে। আবার এখানে দেখো লেখা রয়েছে কোলাজেনেস, কোলাজেনেস কাকে? প্রোটিন জাতীয় খাবারকে। তাহলে একটা কোলাজিনেস এবং আর একটা লেসিথিনেস, এই দুটার মধ্যে কিন্তু ভুল যাবে। লেসিথিনেস লিপিড জাতীয় পদার্থকে ভাঙে, লতে লেসিথিন, লতে লিপিড, লতে লেসিথিন, লতে কি বলো তো ভাই? লিপিড জাতীয় পদার্থকে সেটা ভেঙে দেবে। হয়েছে এটাতে? পরিপাকে গ্রন্থির ভূমিকা, সবচেয়ে বড় গ্রন্থি হইতেছে আমরা জানি লালা গ্রন্থি থাকে, প্যারোটিড লালা গ্রন্থি, এবং এটার ওপেনিং কোথায় জানো? আমাদের আপার সেকেন্ড মোলার টিথের অপোজিটে। তাহলে আপার সেকেন্ড মানে উপরের চলের 2 নম্বর মোলার টিথের বিপরীত দিকে এই প্যারোটিড গ্রন্থির নালী ওপেনিং থাকে আর কি। প্যারোটিড গ্রন্থির একটা রোগ হয় যার নাম মামস রোগ। কী রোগ? মামস রোগ। সাবম্যান্ডিবুলার, এরপরে দেখো সাবলিঙ্গুয়াল ইত্যাদি। এরা মূলত যুক্ত থাকে কোথায়? ফ্রেনুনামে। ফ্রেনুনামটা কি জিনিস? এই যে দেখো জিহ্বা উল্টাইলে জিহ্বার নিচের দিকে যে একটা পর্দার মতো জিনিস আটকে যাচ্ছে না, ওটাকে বলা হচ্ছে ফ্রেনুনাম। ওটাকে বলা হচ্ছে কি বলতো? ফ্রেনুনাম। এরপরে লালা কতটুকু ক্ষরণ হয়? লালার উপাদান খুব বেশি দরকার নেই জায়গাটাতে, দেখানো জিনিসগুলো দেখে নিবা, বাট তারপরেও লালার কাজের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে দেখো, এই যে যখন আমরা লালা কমে যায় তখন আমরা কথা বলতে কষ্ট হয়, এই অবস্থাটাকে বলা হয় জেরোস্টোমিয়া। জেরো মানে খরা, মরুভূমি ইত্যাদি। তাহলে যখন লালা কমে যাচ্ছে তখন সেটাকে কী বলা হচ্ছে বলো তো? এই অবস্থাকে বলা হয় জেরোস্টোমিয়া, ওকে।
আচ্ছা, লালায় একটা এনজাইম থাকে, এনজাইমের নামটা হচ্ছে লাইসোজাইম এনজাইম। বলো লালায় কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম। তাহলে গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে। তাহলে বলো লালায় কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম থাকে লালাই এবং কান্নাই, মানে অশ্রুতে থাকে। এরপরে দেখো আমাদের দেশের সবচেয়ে বড় গ্রন্থি লিভার। তো লিভার নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, বাট তার আগে আমরা একটু চলো এমসিকিউ সলভের দিকে একটু চলে যাই। দেখি এই উত্তরটা আমাকে কি একটু দাও, এই উত্তরটা আমাকে কি একটু দাও, দেখি উত্তরটা কে দেয় আর কি তোমাদের এখান থেকে। হ্যাঁ রাইট, এটা হবে 5টা। তাহলে যদি কখনো আসে আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে যদি বলা হয় মসৃণ পেশির স্তর কতটা, রাইট আনসার হবে 3টা। আর যদি কখনো বলে পাকস্থলীর স্তর কতটা, পাকস্থলীর স্তরে যদি কথাটা বলি তাহলে সেটা হবে কয়টা বলো তো? সেটা হবে 5টি। ওকে, এটা একটু মাথায় রাখো তাহলেই হবে। চলো এরপরে আমরা চলে যাই 12 নম্বর, গলৎকরণ মানে যখন আমরা কোনো কিছু গিলে খাই, খাওয়ার পরে পাকস্থলীতে খাদ্য কত ঘন্টাকাল অবস্থান করে। তাহলে কত ঘন্টাকাল পাকস্থলীতে খাদ্য অবস্থান করতে পারে আর কি আমাদের বলো তো? এটা হয় কিন্তু সাধারণত 2 থেকে 6 ঘন্টা। কত ঘন্টা বলো? 2 থেকে 6 ঘন্টা। ওকে, এটা মূলত একটা মুখস্থের জিনিস। তাহলে রাইট অ্যান্সার হবে কত ঘন্টা? 2 থেকে 6 ঘন্টা আমাদের পাকস্থলীতে অবস্থান করতে পারে খাবার। চলো যাই এরপরে দেখো 13 নম্বর, মুখ গহ্বরে কোন ধরনের খাবারের যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক ঘটে? মুখ গহ্বরে একটু আগে দেখাইছি, মুখ গহ্বরে লালারস থেকে খরিত হয় প্যালেটাইন, তাই না? কি বলো তো? প্যালেটাইন একটা থাকে না আর কি আমাদের প্যালেট উপরে, এই যে প্যালেটগুলো ওই জায়গাগুলো থেকে মূলত খরিত হয় একটা এনজাইম যার নাম টায়ালিন এনজাইম, যার নামটা কি বলো তো? টায়ালিন এনজাইম। এবং রাসায়নিক পরিপাক ঘটতে মূলত কি সহায়তা করে? টায়ালিন এবং মল্টেজ। আর যান্ত্রিক পরিপাক কি? খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছি তাই না, এরাই মূলত যান্ত্রিক পরিপাক করে। তাহলে এখানে শুধুমাত্র একটা খাবারেরই পরিপাক ঘটতে পারে, সেটা হচ্ছে শর্করা। এদের একটাও ঘটে না। রাইট অ্যান্সার শর্করা। 13 উত্তর কোনটা? শর্করা। উত্তর কে দিচ্ছে একটু জানাও দেখি। 13 উত্তর হচ্ছে শর্করা। ওকে প্রিয়, থ্যাংক ইউ ভাই রাউফুর প্রিয়। চলো কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম? কোনটি কি নিঃসৃত বলো তো? অগ্নাশয় নিঃসৃত এনজাইম, তাই না? অগ্নাশয় থেকে অনেকগুলো এনজাইম নিঃসৃত হয়। ওই যে তোমাদেরকে দেখালাম ক্ষুদ্রান্তের 8টা এনজাইম। কী কী ছিল বলো তো? টায়ালিন না, টায়ালিন তো লালারস থেকে আসে। টায়ালিন কই থেকে আসে তোমরা জানো, অনেকবার বলছি। টায়ালিন আসে কই থেকে? লালারস থেকে, মানে এটা হবে না। পেপসিন আসে কই থেকে? পাকস্থলী থেকে, মানে এটাও হবে না। রেনিন, এটাও হবে না। তাহলে একমাত্র রাইট অ্যান্সার হচ্ছে ট্রিপসিন। একমাত্র রাইট অ্যান্সার কোনটা? ট্রিপসিন। এই ট্রিপসিন খরিত হয় ট্রিপসিনোজেন রূপে। কী রূপে খরিত হয় বলো তো? ট্রিপসিনোজেন রূপে। আর এই ট্রিপসিনোজেনকে মূলত সক্রিয় করে এন্টারোকাইনেজ এনজাইম। কোন এনজাইম? এন্টারোকাইনেজ এনজাইম। তাহলে দেখো খরিত হয় কী রূপে? ট্রিপসিনোজেন, রাইট? ট্রিপসিনোজেন। এখান থেকে তৈরি হয় সক্রিয় ট্রিপসিন, কিন্তু কাজ করে মূলত এই জায়গাটাতে কনভার্সনে কাজ করে কে মূলত বলো তো? কনভার্সনে কাজ করে এন্টারোকাইনেজ। তাহলে বাচ্চারা বলো তো এন্টারোকাইনেজ এই এনজাইমটা কই থেকে আসে? ক্ষুদ্রান্ত থেকে আসে। তাহলে ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেজ এনজাইম। ওকে চলো 14 হয়েছে। চলো দেখি এরপরে আমাদের 15 যাই। পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? অন্ননালী, তাহলে এই যে দেখো এটা একটা পাকস্থলী, রাইট? পাকস্থলীর উপর থেকে আসে একটা নালী, অন্ননালী। তাহলে বলো তো কোন অংশ উন্মুক্ত হয় এখানে? এইখানে থাকে কিন্তু কার্ডিয়া। পাকস্থলীর অংশটা থাকে কোনটা? কার্ডিয়া, তাই তো? কোথায় অন্ননালী? পাকস্থলীর কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? বড়বাগ না, এটা হচ্ছে বড়বাগ, হয় না। ফান্ডাস হইতেছে এই যে এই উপরে যে একটা উঁচা অংশ, এটার নাম ফান্ডাস, হয় না। পাইলোরাস, এইটা মানে ক্ষুদ্রান্ত উন্মুক্ত হয় পাইলোরাস পথে। তাহলে পাকস্থলী ক্ষুদ্রান্ত উন্মুক্ত হয় কোন পথে? এটার নাম হচ্ছে পাইলোরাস পথে। ওকে, এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা ভাই? কার্ডিয়া। রাইট অ্যান্সার কোনটা হবে বলো দেখি? কার্ডিয়া হবে। 15-এর উত্তর ক। ভেরি গুড, যারা যারা উত্তর দিয়েছো 15-এর উত্তর ক। চলো 16, স্নেহদ্রব্য পরিপাককারী বা লাইপোলাইটিক এনজাইম কোনটা? সহজ জিনিস দেখো, একটু আগে উচ্চারণ করেছিলাম, লতে লেসিথিনেস, লতে লিপিড। ভুল যাবে কোথায় আমি একটু বলে দিই তোমাদেরকে।
ভুল যাওয়ার জায়গা হইতেছে দুইটা, ভুল যাওয়ার জায়গা হইতেছে দুইটা। একটা হইতেছে কোলাজিনেজ, আর একটা হচ্ছে লেসিথিনেজ। বুঝছো? লতে লেসিথিনেজ, লতে লিপিড। তাহলে লেসিথিনেজ কোন জাতীয় খাবারকে ভাঙতে সহায়তা করবে? লিপিড জাতীয় খাবারকে। কোলাজিনেস তাহলে কাকে? কোলাজিনেস মূলত আমিষ জাতীয় খাদ্যকে ভাঙতে সহায়তা করবে, এটা একটু মাথায় রাখবা। তাহলে স্নেহদ্রব্য মানে লিপিড, তাহলে টায়ালিন হবে না, কাইমোট্রিপসিন হবে না, অ্যামাইলেজ হবে না, তাহলে রাইট অ্যান্সার হবে লতে লিপিড, লতে লেসিথিন। রাইট অ্যান্সার হবে লেসিথিনেস, লেসিথিনেস। তাহলে আমি যদি এখানে একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে তোমরা এখানে একটু খুঁজে পাবে। দেখো অ্যামাইলেজ, অ্যামাইলেজ এটা মূলত শর্করা জাতীয় খাবারকে ভাঙে, রাইট। কাইমোট্রিপসিন এটা মূলত আমিষ জাতীয় খাবারকে ভাঙে, মানে পেপটন এবং প্রোটিওস। টায়ালিন এটাও ভাঙে মূলত শর্করা জাতীয় খাবারকে, শর্করা জাতীয় খাবারকে। ওকে, এইটাতে আমরা বুঝতে পারছি। এটাতে 16 উত্তর হচ্ছে ক, লেসিথিনাস। চলো 17 দিকে যায়, 17 দিকে যায়। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকর? নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকর? আচ্ছা, অম্লীয় পরিবেশটা আমাদের দেহের সবচেয়ে বেশি থাকে কোথায়? আমরা জানি আমাদের খাদ্যনালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিডের নাম এইচসিএল অ্যাসিড। এইচসিএল অ্যাসিডটা থাকে কোথায় বলো তো? এইচসিএল অ্যাসিডটা থাকে কোথায়? এইচসিএল অ্যাসিডটা থাকে পাকস্থলীতে। তাহলে পাকস্থলী পথে আমরা কোনটা পাই? কোন এনজাইমটা পাই? পাকস্থলীতে পেপসিন। পাকস্থলীতে কোনটা পাই? পেপসিন। ট্রিপসিন হবে না, ইরেপসিন হবে না, কাইমোট্রিপসিন হবে না। তাহলে অম্লীয় পরিবেশ মানে এই যে পাকস্থলী থেকে খরিত হয় এইচসিএল। তাহলে রাইট অ্যান্সার হবে একমাত্র পেপসিন। একমাত্র রাইট অ্যান্সার কোনটা হবে বলো? পেপসিন হবে। 17 উত্তর হচ্ছে গ। 17 উত্তর হচ্ছে কি? গ। চলো এরপরে দেখে 18 নাম্বার। মানবদেহের অগ্নাশয় থেকে নিঃসৃত কোন এনজাইমের প্রভাবে ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়? তাহলে দেখো ট্রাইগ্লিসারাইড, তাই না? ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে বলো তো লাইপেজ, ফসফোলাইপেজ, ইলাস্টেজ নাকি লেসিথিনাস? আচ্ছা, ফার্স্ট অফ অল দিকে চলে আসি। মানবদেহের অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, কি থেকে? অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এই ধরনের এনজাইম। আচ্ছা, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এ ধরনের এনজাইমের ক্ষেত্রে প্রথমে যদি আমি একটু চলে আসি, দেখো ইলাস্টেজ হবে না, এখানে ইলাস্টেজ হবে না, তাই তো। লেসিথিনাস এটা কিন্তু আবার লিপিড জাতীয় পদার্থকে ভাঙে, এটা আসতে পারে। তারপরে দেখো ফসফোলাইপেজ আসতে পারে, এবং কি লাইপেজ এটাও আসতে পারে। তাহলে বলো তো, যেহেতু ইলাস্টেজ হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে ভাঙে, তার মানে বাদ। এই তিনটার মধ্যে তাহলে রাইট অ্যান্সার কি উত্তর দিতে পারে আমাকে একটু দেখি তো, আমি কে দিতে পারো একটু উত্তরটা দেখতে চাই। কে দিতে পারো উত্তরটা দেখতে চাই। এখানে কিন্তু বলছে কি দেখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, অন্য কোনো কিন্তু কিছু বলে নাই। কোলিন, মোলিন, চোলিন কিছু কিন্তু বলে নাই। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কোনটা? দেখি সহজভাবে চিন্তা করো। আমি একটু রেস্ট নিই। বলো দেখি উত্তরটা। ইলাস্ট্রেজ আগেই বাদ দিয়ে দিছি তোমাদের এখান হিসাব থেকে, যাতে তোমরা পারো। ওকে, 18-র উত্তর বি, কেউ দিয়েছে এ, কেউ দিয়েছে ডি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, চলো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কি বলতো, অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে ট্রাইগ্লিসারাইড ভেঙে মূলত সরাসরি
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এর সাথে কিন্তু অন্য কোনো কিছু লেখে নাই ভাই, কোলিন ইত্যাদি ইত্যাদি আর কোনো কিছু লেখে নাই। মনে রাখবা ট্রাইগ্লিসারাইড মানে লিপিড জাতীয় পদার্থ। লিপিড জাতীয় পদার্থ ভেঙে সরাসরি ফ্যাট এবং গ্লিসারল তৈরি করে কার সহায়তা জানো? হ্যাঁ, লেসিথিনেজও তৈরি করে, ফসফোলাইপেজও তৈরি করে, আবার দেখো লাইপেজও তৈরি করে। মূলত রাইট অ্যান্সার হবে চোখ বন্ধ করে লাইপেজ। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? লাইপেজ হবে রাইট অ্যান্সার। এরা সবাই করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সবাই করে, কিন্তু লেসিথিনেজের সাথে কোলিন উৎপাদন হয়, মানে XYZ আরও কিছু থাকে, শুধু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয় না। একমাত্র লাইপেজ থেকেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। সো আমি যদি এই কথাটা বলি, এই প্রশ্নটা হইতেছে বেশ প্যাচনে একটা প্রশ্ন, একটু খেয়াল করো আর কি। আচ্ছা, রাইট অ্যান্সার হবে লাইপেজ। ওকে, চলো এরপরে দেখে যাই আর কি আমরা। আক্কেল দাঁত কোন ধরনের দাঁত? আমরা জানি উইসডম টিথ, একদম মাড়ির দাঁত। মাড়িতে কোনটা থাকে? মোলার, তাই না? মোল দিয়ে কী করে? মোলার দিয়ে চাপ দিই যে কোনো জিনিস, কর্তন না, ছেদন না, অগ্রপেশন না, তাহলে মোলার, তাহলে মোলার। ওকে, মোলার মানে পেশন, মোলার মানে কি? পেশন দাঁত, তাই না? উইসডম টিথ, এটা আমরা পারি। যাই, পাকস্থলী পরিপাক না হওয়ার কারণগুলো কি? কেন পাকস্থলী পরিপাক হয় না? গ্যাস্ট্রিক মিউকাসের উপস্থিতি, বাইকার্বনেটের উপস্থিতি, অন্তস্থ এপিথেলিয়ামের কোষগুলো ঘন এবং সন্নিবদ্ধ, মানে ঘন এবং সংবদ্ধ থাকে। ক্লিয়ার? বলো তো রাইট অ্যান্সার কোনটা? ওকে, বাইকার্বনেট তো থাকে, তারা ঘন সন্নিবদ্ধ এটাও থাকে, এবং মিউকোসাও থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে 1, 2, 3, সবগুলোই হবে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? সবগুলোই হবে মূলত এটার রাইট অ্যান্সার। সহজ জিনিস আর কি এটাতে, তাই না? চলো 19 ডি। হ্যাঁ, চলে যায় এখন 21। কোন খাদ্য উপাদানের পরিপাকের জন্য ইমালসিফিকেশনের প্রয়োজন হয়? দেখো ভাই, ইমালসিফিকেশন মানে কি জানো? অবদ্রবণ, অবদ্রবণ। ক্লিয়ার? এখন ইমালসিফিকেশন মানে অবদ্রবণ তো না? এবং এখানে হয় কি, চর্বিজাত খাবার, পিত্ত লবণ, যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট ইত্যাদির সহায়তায় ভেঙে যায়, ছোট ছোট কণায় ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে অবদ্রবণ। তাহলে এখানে মূলত কোন জাতীয় পদার্থ ভেঙে যেতে পারে? স্নেহজাতীয় পদার্থ। রাইট অ্যান্সার স্নেহজাতীয় পদার্থ। ওকে, এটাতে হয়েছে আমরা। চলো আমরা এরপরে দিকে 22 নম্বরের দিকে যাই। কি বলেছে? কোন এনজাইম পেপটন ও প্রোটিওসকে পলিপেপটাইডে রূপান্তর করে? চমৎকার একটা কথা বলেছে। পেপটন এবং প্রোটিওসকে, তার মানেটা কি? পেপটন, আচ্ছা বাংলায় লিখে দিলাম, পেপটন প্লাস প্রোটিওস। বাচ্চারা তোমরা বলো তো, পেপটন এবং প্রোটিওস এটা কোথায় তৈরি হয়েছিল? পাকস্থলীতে। আমি যেত খাবার ভেঙে, পাকস্থলী থেকে তো এটা চলে আসবে আস্তে আস্তে কোথায়? ক্ষুদ্রান্তে আসবে না? পেপটন প্লাস প্রোটিওস এটা ভেঙে তৈরি হয়েছিল কি? পলিপেপটাইড, পলিপেপটাইড না, পলিপেপটাইড। তাহলে কারা মিলে তৈরি করবে পলিপেপটাইড? পেপসিন? না, পেপসিন তৈরি করবে না। তারপরে দেখো, পলিপেপটাইডেস, কাইমোট্রিপসিন, কোলাজিনেস? না, কোলাজিনেস এখানে যাবে না এত দূরে। তাহলে হইতে পারে কি? ট্রিপসিনের মতো কাইমোট্রিপসিন, অথবা পলিপেপটাইডেস, এই দুইটার মধ্যে হলে হইতে পারে, তাই না? মূলত ট্রিপসিনও যে কাজ করে কাছাকাছি, কাইমোট্রিপসিনও মোটামুটি একই কাজ করে। তাহলে এদের উত্তর খ অথবা গ, এই দুইটার মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে বলো উত্তরটা কি হইতে পারে 22-এর? আমি তোমাদের একটু আগে অপেক্ষায় করি আর কি এটাতে। একশো 58 পেজে। কি 158 পেজে ভাই? কি 158? তো বুঝতে পারি নাই ভাই, তুমি একবার বলো আমাকে। বুঝতে পারি নাই। সমস্যা নেই এটাতে। তাহলে দেখো, পেপটাইডেস, ওকে, পেপটাইডেস কাকে ভাঙবে? পেপটাইডেস ভাঙবে পেপটাইডকে, পেপটাইডকে ভেঙে সে তৈরি করবে অ্যামিনো অ্যাসিড। কেমনে? তাহলে তুমি যদি এখানে পেপটাইড দাও, পেপটাইড, এই পেপটাইডের উপরে
পেপটাইডেজ এনজাইম কাজ করবে, কাজ করে তৈরি করবে কে? অ্যামাইনো অ্যাসিড। কোন অ্যাসিড বলো তো? অ্যামাইনো অ্যাসিড। আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি? পেপটাইড এর উপরে কাজ করবে পেপটাইডেজ এনজাইম, তৈরি করবে অ্যামিনো অ্যাসিড। কিন্তু এখানে বলেছে কি তৈরি করার কথা বলেছে? পলিপেপটাইড তৈরি করার কথা বলেছে। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা ট্রিপসিনের মতো, কিন্তু ট্রিপসিনের ছোটো ভাইয়ের নাম কি? কাইমোট্রিপসিন। রাইট অ্যান্সার হবে 22-এর খ। 22-এর খ। এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখছো, আমার তো মনে হয় যে মেডিকেলের থেকে বেশি কঠিন প্রশ্ন ভার্সিটিতে, মেডিকেলের থেকে বেশ কঠিন প্রশ্ন ভার্সিটিতে। 18 নম্বরের অ্যান্সার। 18 নম্বরের অ্যান্সারকে আমাদের ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই ভাই, যদি হয় জানাও দেখি। 18 নম্বরের অ্যান্সার কি বলছি আমরা? আচ্ছা আমরা একটু দেখি 118 নম্বর আনসারের কোনো কিছুতে সমস্যা। আচ্ছা না, যেটা উত্তর নিয়েছে ওইটাই ঠিক আছে, সমস্যা নেই এটাতে, ঠিক আছে আমাদের এটাই ঠিক আছে, নো প্রবলেম। যাই, তাহলে এটার রাইট অ্যান্সার 18। 18 পরের দিকে আমরা যাই। 18 22-এ ছিলাম না, তাহলে এটা হবে কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন। চলো এরপরে যাই 23। আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? দেখছো এতবার প্রশ্ন আসে। আমিষ পরিপাক করে কোনটা ভাই? মল্টেজ না রে ভাই, সুক্রেজ না রে ভাই, লাইপেজ না রে ভাই, ট্রিপসিন। রাইট অ্যান্সার হবে ট্রিপসিন। 23। চলো এরপরে দেখে যায় 24। মানবদের সবচেয়ে কঠিন আবরণ কোনটা? ইয়েস, এই যে দাঁতের আবরণ। মানবদের হাড়ের থেকেও দাঁত বেশি শক্ত, এবং দাঁতের আবরণটাকে বলা হয় দাঁতের এনামেল। দাঁতের এনামেল, রাইট। আর এই দাঁতের এনামেলটা এই যে দেখো উপরে আমাদের যে হলুদ কালার একটা লেয়ার পড়ে যায় না, শেডও পড়ে যায় না দাঁতের, এটা হচ্ছে দাঁতের এনামেল। এবং এই দাঁতের এনামেলের ভেতরের দিকে যে লেয়ার থাকে সেটাকে দাঁতের পাল্প বলা হয়। পাল্প, ওই পাল্পেই কিন্তু আমাদের অনেক সময় দাঁতে লাগে না, দাঁত ওই যে বলি না যে পোকায় খেয়ে নেয়, আলটিমেটলি তো এরকম কিছু না। তাহলে দাঁতের পাল্প পর্যন্ত যখন কোনো ক্ষত চলে যায় তখনই কিন্তু ব্যথা হয়, এর আগ পর্যন্ত কোনো ব্যথা হয় না। কেন? কারণ পাল্পে রক্তনালী রয়েছে, পাল্পে স্নায়ু রয়েছে ইত্যাদি। চলো, কাইমোট্রিপসিন প্রধানত যে খাবারকে পরিপাক করে, দেখো কতটা বেসিক প্রশ্ন। কাইমোট্রিপসিন মানে ট্রিপসিনের ছোটো ভাই, মানে প্রোটিন জাতীয় খাবারকে। তাহলে প্রোটিন জাতীয় খাবার কোনটা বলো তো ভাই? কাকে করতে পারে আর কি এটাতে? মাখন। মাখন লিপিড জাতীয় খাবার। মাখন কোন জাতীয় খাবার? লিপিড জাতীয় খাবার। রুটি শর্করা জাতীয় খাবার। শাক এটাও কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, পলিস্যাকারাইড। তাহলে একমাত্র ডাল। ডাল হইতেছে প্রোটিন, উদ্ভিজ প্রোটিন। ডাল হইতেছে কোন প্রোটিন? উদ্ভিজ প্রোটিন। রাইট অ্যান্সার হবে প্রোটিন। 25। চলো 26-এ যাই। দাঁতের যে অংশে রক্তনালী থাকে, একটু আগে বলেছিলাম এনামেল বাইরের অংশ হবে না, ডেন্টিন এনামেলের নিচের অংশ। তাহলে কোন অংশে রক্তনালী এবং স্নায়ু থাকে? রাইট অ্যান্সার হবে পাল্প। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো ভাই? পাল্প হবে আর কি। ওকে, চলো চলে যাই আর কি। দেখো দেহের কোন অংশে অ্যাম্পল অফ ভ্যাটার উন্মুক্ত হয়? এই যে আমরা চলে আসছি অ্যাম্পল অফ ভ্যাটার, তাই না? অ্যাম্পল অফ ভ্যাটার নিয়ে চলো আমরা একটু তাহলে চমৎকার একটু আলোচনা করি। দেখো ভাই, দেখো ভাই, এটা হইতেছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যার নাম হচ্ছে লিভার। রাইট, লিভার থেকে এই দিকে মনোযোগ দাও, লিভার থেকে দুই দিক থেকে দুইটা বড় বড় নালী বের হবে। রাইট, হ্যাঁ, একটার নাম ডান যকৃৎ নালী আর একটার নাম বাম যকৃৎ নালী। ওকে, আর এইখানে থাকে পিত্তথলি। পিত্তথলির এই যে পিত্তনালী, পিত্তথলির কি নালী? পিত্তনালী। এই যে যকৃৎ থেকে ডান এবং বাম, কি বলছি? ডান এবং বাম যকৃৎ নালী এইখানে যখন চলে আসলো তখন তাদের নাম হয়ে গেল অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী যুক্ত হলো কার সাথে? অভিন্ন যকৃৎ নালী যুক্ত হইল পিত্তনালীর সাথে। পিত্তনালীর সাথে যুক্ত হয়ে তারা একটা নতুন নালীপথ তৈরি করলো,
সেটাকে বলা হয় অভিন্ন পিত্তনালী। তখন এটার নাম কি হয়ে গেল? অভিন্ন পিত্তনালী। আবার বলো কি হয়ে গেল? এটার নাম অভিন্ন পিত্তনালী হয়েছে। ওকে, আচ্ছা বুঝলাম। আমরা আবার এইখানে জানি যে পাতার মতো একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে অগ্নাশয়। নাম কি? অগ্নাশয়। অগ্নাশয় থেকে একটা নালী বের হয় যার নাম উইসাং নালিকা। উইসাং নালিকা বা অগ্নাশয় নালী। তাহলে এটার নাম কোন নালী? অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালীটা কি করে আমাদের? এই যে দেখো, এটা হইতেছে ক্ষুদ্রান্ত। এটা হইতেছে কি জিনিস? আমাদের ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তে এসে তারা একসাথে যুক্ত হয়ে যায়। ক্ষুদ্রান্তে এসে তারা মানে ডিউডোনাম, এটা ক্ষুদ্রান্তের ডিউডোনাম অংশে একসাথে যুক্ত হয়। এই যে পয়েন্ট, এই পয়েন্টটা তখন একটু ফুলে ওঠে, ওখানে যে জাংশন হয়, ওই জয়েন্টটার নামটাই হইতেছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, তাই না? অ্যাম্পুলা অফ ভ্যাটার। আচ্ছা, তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় আসতেছে বলো তো? অ্যাম্পুলা অফ ভ্যাটার এটা মূলত থাকে ডিউডোনামের 2 নম্বর পার্টে। এটা ডিউডোনামের 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট। অ্যাম্পুলা ভ্যাটারে কারা কারা যুক্ত হচ্ছে? অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী বা উইরসাং নালিকা। উইরসাং নালিকা মনে থাকবে ভাই এটাতে? ওকে, আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পারছো এই জায়গাটাতে। ওকে, হ্যাঁ, 27-27 উত্তর কেউ দাও? 27 উত্তর ডি উত্তর দিয়েছো পলক। অ্যাম্পুলা ভ্যাটার উন্মুক্ত হয় ডিউডোনামে। তাহলে তুমি রাইট অ্যান্সার ডিউডোনামে, রাইট? ডিউডোনামের কয় নাম্বার পার্টে বলো তো? ডিউডোনামের 2 নাম্বার পার্টে। কয় নাম্বার পার্ট? 2 নাম্বার পার্টে উন্মুক্ত হয়। এই যে দেখো 2 নাম্বার, এতটুকু 1, এই অংশটুকু 2, এই অংশটুকু 3। ক্লিয়ার? বোঝা গেছে না এটা কত চমৎকার একটা জিনিস এইটাতে? ওকে, চলো যাই, আমরা এর পরের দিকে চলে যাই আর কি। দেখি 27-এর পরে 28-এর দিকে যাই। উইরসাং নালী। উইরসাং নালী, ওকে, মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায়? আমরা একটু আগে দেখাইছিলাম অগ্নাশয় নালী বা উইরসাং নালী। অগ্নাশয় নালী বা উইরসাং নালী পাওয়া যায় কোথায়? অগ্নাশয়ে পাওয়া যায়। অগ্নাশয়ের অপর নাম প্যানক্রিয়াস। অগ্নাশয়ের অপর নাম কি? প্যানক্রিয়াস। আমরা অগ্নাশয় নিয়ে একটু পড়াশোনা করবো এরপরে। চলো যাই। কাফার সেল কোন অঙ্গে পাওয়া যায়? কাফার সেল হচ্ছে একটা ফ্যাগোসাইটিক সেল। PHAGO, ফ্যাগোসাইটিক। ফ্যাগোসাইটিক সেল, রাইট? ফ্যাগোসাইটিক সেল মানে কি? যকৃৎ কোষের যে জীবাণুগুলো থাকবে, এই যকৃৎ কোষের জীবাণুকে সে কি করবে? যকৃৎ কোষের জীবাণুকে সে ধ্বংস করে, রাইট? তাহলে এই কাফার সেলটা থাকে মূলত যকৃতে। কোথায় থাকে? যকৃতে। মনে থাকবে? আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার যকৃৎ। অগ্নাশয় এই ধরনের কোনো জীবাণু ভক্ষণকারী কোষ থাকে না, প্লীহাতেও থাকে না, মস্তিষ্কে থাকতে পারে। মস্তিষ্কের যেই সেলটা সেটার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। কি নাম? মাইক্রোগ্লিয়া। তাহলে যকৃতের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কাফার সেল। কোন সেল? কাফার সেল। এটা জীবাণু ভক্ষণ করে যকৃতের ক্ষেত্রে। ওকে, এরপরের দিকে চলে যায়। দেখো পাকস্থলীর কোন কোষ থেকে এই সেল খরিত হয়? পাকস্থলীর 6টা লেয়ার থাকে, প্রায় লেয়ার না, পাকস্থলীতে 6 ধরনের কোষ থাকে। ওকে, লেয়ার থাকে তো 5টা, 6 ধরনের থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেল ক্ষরণ। এই সেল ক্ষরণ হয় অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ থেকে। এটা না পারলে হবেই না। আমার সাথে বলো, অক্সেন্টিক বা কোন সেল থেকে? প্যারাইটাল সেল থেকে। অক্সেন্টিক বা কোন সেল? প্যারাইটাল সেল থেকে এই সেল নিঃসৃত হয়। ওকে, রাইট অ্যান্সার কোনটা? এইখানে। চলো আমরা এখন একটু বইয়ের দিকে একটু যাই। চলো দেখি পরিপাক গ্রন্থির কাজ। লালা গ্রন্থি তো পড়ছি আমরা, এখানে লালা গ্রন্থিও পড়ছি। চলো আমরা এখানে যকৃতের দিকে চলে যাই। দেখি যকৃতের দিকে। এই যে যকৃৎ দেহের সবচেয়ে বড় গ্রন্থি আর কি, রাইট? এবং এটা হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি। কেন? এটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুইটা হিসেবে কাজ করে। বহিঃক্ষরা হিসেবে কাজ করা মানে কি জানো? এনজাইম ক্ষরণ করে। বহিঃক্ষরা হিসেবে কাজ করা মানে কি ক্ষরণ করে? এনজাইম ক্ষরণ করে। আর অন্তঃক্ষরা মানে এখানে ক্ষরণ করে হরমোন। ওকে, এখানে অনেকগুলো রাখা রয়েছে, 4টা অংশ থাকে। একটা ডান অংশ, বাম অংশ, কর্ডেট এবং কোয়াড্রেট। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডান অংশ। এবং এই যে ডান অংশের কথা যদি আমি বলি, এই ডান অংশের নিচের দিকে এটাই হইতেছে মূলত পিত্তথলি। এটাই কি থলি? পিত্তথলি।
থলি। মনে রাখবে পিত্তরস তৈরি হয় যকৃতে আর এসে জমা হয় পিত্তথলিতে। তাহলে বলো তো পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে, আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। পিত্তথলিতে। এইখানে পিত্ত লবণের গতিপথ ওই যে আমি একটু আগে ছবিতে ড্র করে দিলাম না, অভিন্ন পিত্ত নালীপথে তৈরি হবে, তো এটাই বলেছে। এবং অ্যাম্পল অফ ভ্যাটার উন্মুক্ত হয় কোথায়? উন্মুক্ত হয় ডিউডেনামে, অ্যাম্পল অফ ভ্যাটার থাকে। আচ্ছা দেখো এখানে লেখা রয়েছে গ্লিসন্স ক্যাপসুল, তার মানে যকৃতে যে আবরণী থাকে তাকে বলা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এবং এখানে যে কোষটা ফ্যাগোসাইটিক কোষ থাকে যেটা জীবাণুকে খেয়ে ফেলে তার নাম কাফফার সেল, নট গাফফার, এটা হবে কাফফার সেল। যকৃতের অনেক ভূমিকা রয়েছে ভাই, এটা বলে শেষ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ভূমিকাগুলো রয়েছে সঞ্চয় ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা। যকৃৎ আমাদের দেহের 3-5% অংশ গঠন করে এবং যকৃৎ দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জৈবনিক ক্রিয়া বিক্রিয়া রয়েছে সেটা সে সম্পন্ন করে। 5 শতাধিকেরও বেশি জৈবনিক কাজ সে সম্পন্ন করে। এটাকে বলা হয় অর্গ্যানিক ল্যাবরেটরি। চলো সঞ্চয় ভূমিকা, ও যা পায় সব কিছু সঞ্চয় করে, বুঝছো? গ্লাইকোজেন সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে গ্লুকোজ খাই, মানে এই যে ভাত গামলার পরে গামলায় ভাত খাচ্ছি না, এইটা কি পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজটা অতিরিক্ত গ্লুকোজ আমাদের যকৃতে জমা হয় গ্লাইকোজেন রূপে। তাহলে বলো তো গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেন কোথায় জমা হয় বলো তো? যকৃতে। এবং এখানে কে সহায়তা করে? ইনসুলিন নামক একটা হরমোন। ইনসুলিন নামক একটা হরমোন সহায়তা করে। রক্ত সঞ্চয়, যকৃতকে বলা হয় ব্লাড রিজার্ভার এবং এটা প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত ব্লাড জমা রাখে। তাহলে বলো তো কত ঘন সেন্টিমিটার? 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত ব্লাড জমা রাখে। ওকে আচ্ছা, গ্লাইকোজেন কোথায় জমা হয় বলো তো? এরপরে দেখো ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয়ের মধ্যে আমরা জানি পানিতে দ্রবণীয় বিসি আর পানিতে অদ্রবণীয় এডিই কে। পিত্তরসের ক্ষেত্রে বলো, পিত্তরস জমা করা কি যকৃতের কাজ নাকি পিত্তথলির কাজ? পিত্তরস জমা করা পিত্তথলির কাজ, আর পিত্তরস ক্ষরণ করা যকৃতের কাজ। একটা দিনে কতটুকু ক্ষরণ করতে পারে সে? 400 থেকে 800 ml। 400 থেকে 800 ml পিত্তরস তৈরি হইতে পারে মানুষের ক্ষেত্রে। খনিজ সঞ্চয়, খনিজ সঞ্চয়ের মধ্যে দেখো লৌহ এবং পটাশিয়ামের সঞ্চয় করে। আবারও বলো কি সঞ্চয়? লৌহ এবং পটাশিয়াম। আমরা বলি না কলিজা খাইলে কি হয়? রক্ত শূন্যতা কমে। কেন? কারণ কলিজাতে থাকে আয়রনের অনেক বেশি থাকে আর কি। ওকে, আর দেখো স্বল্প মাত্রায় কি জমা থাকে? স্বল্প মাত্রায় থাকতে পারে কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি মিনারেল স্বল্প মাত্রায় জমা থাকতে পারে। তাহলে স্বল্প মাত্রায় কারা? কপার, জিঙ্ক এবং কোবাল্ট। কপার, জিঙ্ক এবং কোবাল্ট। এবং লৌহ আমাদের যকৃতে কী রূপে জমা থাকে? ফেরাস নাকি ফেরিটিন? ফেরাস নাকি ফেরিটিন রূপে? ফেরিটিন রূপে থাকে, রাইট। আচ্ছা এরপরে যকৃতের বিপাকীয় ভূমিকা। ভাইরে ভাই, বিপাকীয় ভূমিকার পরে শেষ নাই আর কি, এটা গুরুত্বপূর্ণের উপরে গুরুত্বপূর্ণ আর কি। দেখো শর্করা বিপাক, শর্করা বিপাকের 4টা ধাপ রয়েছে। একটা নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটার নাম গ্লুকোনিওজেনেসিস, এরপরে একটার নাম গ্লাইকোজেনোলাইসিস আর একটার নাম লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস। তাহলে চলো গ্লাইকোজেনেসিস একটা জিনিসের দিকে আমরা একটু মনোযোগ দিব আর কি। সেটা হচ্ছে যে গ্লাইকোজেনেসিসের যেহেতু কথাটা বলা হয়েছে এই জায়গাটাতে, আচ্ছা যেহেতু আমরা একটু পরে দেখবো আর কি। তাহলে দেখো কয়েকটা জিনিস লেখা ছিল। 1 নম্বর কি লেখা ছিল? গ্লাইকোজেনেসিস। কি জেনেসিস? গ্লাইকোজেনেসিস। 2 নম্বর কি? গ্লুকোনিওজেনেসিস। 3 নাম্বারটা কি বলতো? ছিল গ্লাইকোজেনোলাইসিস। আর 4 নাম্বারটা ছিল লাইপোজেনেসিস। ওকে, এই কয়েকটা ছিল যকৃতের শর্করা জাতীয় খাদ্যের বিপাকীয় ভূমিকার। গ্লাইকোজেনেসিস মানে কি তৈরি করা? গ্লাইকোজেন তৈরি করা। গ্লুকোনিওজেনেসিস মানে কি? নন কার্বোহাইড্রেট মানে অশর্করাজাত খাদ্য থেকে গ্লুকোজ তৈরি করা। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভেঙে যাওয়া, তার মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করা, মানে এইটার উল্টা হইতেছে এইটা। লাইপোজেনেসিস মানে লিপিড জাতীয় খাদ্য তৈরি করা বা লিপিড জাতীয় পদার্থ তৈরি করা, মানে ট্রাইগ্লিসারাইড তৈরি করা। এটা আমরা দেখবো একটু পরে আর কি।
আচ্ছা রফুর প্রিয়, এটা ক্লাস হচ্ছে, ক্লাসটা আমরা ক্লাসের মতো করে করি। ক্লাস ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ক্লাসটা করো। ক্লাসের মধ্যে আমরা কোনো কিছু না কথা না বলি আর কি। ওকে, তুমি পার্সোনালভাবে তার সাথে কথা বলে নিও ভাই। এটাতে ক্লাসের মতো থাক, এই জায়গাতে কোনো কিছু না টানি, ক্লাস করি। আসো চলে দেখি আর কি হয়েছে এটাতে। চলো আমরা একটু দেখি এরপরে। আর এরপরে দেখে কি বলা হয়েছে, এরপরে আমরা দেখবো আর কি আরও। এরপরে ছিল আমাদের দেখো প্রোটিন বিপাক। প্রোটিন বিপাকের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন। ভাই ডিঅ্যামিনেশন মানে কি? অ্যামিন মূলক চলে গেছে একটা। অ্যামিন মূলক যদি চলে যায় একটা অ্যামিনো অ্যাসিড থেকে, তাহলে পরে থাকতেছে কী কী বলো তো? কিটো অ্যাসিড। তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে একটা পাই কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলক। এই অ্যামিন মূলক মানে NH2 মূলক, NH2 মূলক আবার হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যামোনিয়া। আর যেটা কিটো অ্যাসিড, এটা মূলত ক্রেবস চক্রে প্রবেশ করে শক্তি উৎপাদনে কাজ করে। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই অ্যামোনিয়া থেকে পরবর্তীতে অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয় ইউরিয়া। আর ইউরিয়ার তৈরি হয় কিন্তু যকৃতে। বলো ইউরিয়ার তৈরি হয় কোথায়? যকৃতে। আর ইউরিন তৈরি হয় কোথায়? কিডনিতে। ওকে, আর এই ইউরিয়া পরবর্তীতে বৃক্ক থেকে মূত্ররূপে দেহে থেকে বের হয়ে চলে যায় আর কি। ওকে, এছাড়া প্লাজমা প্রোটিন সংশ্লেষ ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। হরমোন সংশ্লেষের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন। জেন মানে এটা হচ্ছে নিষ্ক্রিয় রূপে রয়েছে। অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন নামক এনজাইম দিয়ে সক্রিয় হয়ে উৎপাদন করে অ্যাঞ্জিওটেনসিন। এই অ্যাঞ্জিওটেনসিন সরাসরি কার উপরে কাজ করতে পারে জানো? রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, মানে অ্যালডোস্টেরনের সাথে আবার সে যুক্ত হওয়ার পরে সে রক্তের চাপকে বাড়িয়ে দেয়। অ্যাঞ্জিওটেনসিন উৎপাদন করে দেহের রক্তচাপ বাড়িয়ে দেয়। তাছাড়া অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে অ্যালডোস্টেরন, এই ক্ষরণকে সে উদ্বুদ্ধ করে। তাহলে দেখো হরমোনের মধ্যে দেখো যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন ক্ষরণ করে, রেনিন এনজাইমের সহায়তায় সেটা পরিণত হয় অ্যাঞ্জিওটেনসিনে, সেটা আবার অ্যালডোস্টেরনের সাথে যুক্ত হয়। আবার তারা রক্তনালীকে সংকুচিত করে রক্তের চাপ বৃদ্ধিতে সহায়তা করে। ফ্যাট বিপাক, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা সবাই। হিমোগ্লোবিন, আমরা জানি হিম এবং গ্লোবিন যদি আমরা ভাঙি, তাই না? যদি আমরা এখানে কি লেখা রয়েছে বলো দেখি, এখানে একটা সহজ জিনিস লেখা রয়েছে, আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন না, এটার নাম কি? হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা একটা পাই, একটা হিম অংশ পাই লৌহ ঘটিত যৌগের, এবং আর একটা পাই হচ্ছে গ্লোবিন, তাই না? আচ্ছা, গ্লোবিন কই চলে যায়? গ্লোবিন হতেছে প্লাজমায় চলে যায়, মানে রক্তরসে চলে যায়। পড়ে থাকে হিম, পড়ে থাকে কি ভাই বলো তো? হিম। এই হিম পরবর্তীতে উৎপাদন করে বিলিভার্ডিন থেকে পরবর্তীতে উৎপাদন হয় বিলিরুবিন, রাইট? বিলিভার্ডিনের কালার হইতেছে, আমরা জানি গাছের পাতা সবুজ, গাছের পাতা কি? সবুজ। আর বিলিরুবিনের কালার হইতেছে, আমাদের অনেক সময় হিসুর কালার কি হয়ে যায়? পানি কম খাইলে হলুদ হয়ে যায়। আর বিলিরুবিন যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বডিতে, তখন যে রোগটা হয় সেটার নাম হচ্ছে জন্ডিস। সেটার নাম কি বলতো? জন্ডিস। তাহলে জন্ডিস মূলত কার অসুখ? হেপাটাইটিস, মানে যকৃতের অসুখ। বোঝা গেছে হিমোগ্লোবিন বিষয়টা? ওকে, হয়েছে এই জায়গায় হরমোন সংশ্লেষ পরে রয়েছে। তোমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু বলে দিই আর কি। দেখো এখানে আরেকটা জিনিস লেখা রয়েছে, হরমোনের ভাঙন। টেস্টোস্টেরন মানে পুরুষদের প্রধান হরমোন এবং অ্যালডোস্টেরন হরমোন সবচেয়ে দ্রুত ধ্বংস হয়, আর অন্যান্য হরমোনগুলো ধীরে ধীরে ধ্বংস হয়। তাহলে বলো তো কোন দুইটা হরমোন দ্রুত ধ্বংস হয়? মনে রাখার জন্য আমি একটু বলি, কি বলি? টি মানে টেস্টোস্টেরন, এ মানে অ্যালডোস্টেরন। টি মানে টেস্টোস্টেরন, এ মানে কি? অ্যালডোস্টেরন। আর তাপ উৎপাদন, ভাই এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমাদেরকে একটু বলে দিই। দেখো তাপ উৎপাদন যকৃতের কাজ, কিন্তু তাপ নিয়ন্ত্রণ করে অগ্নাশয়। আবার বলো, তাপ নিয়ন্ত্রণ করে কে? অগ্নাশয়। মনে থাকবে এটাতে? আচ্ছা, যকৃতের পিত্তরস নিঃসরণ, এটা তোমাদেরকে পড়ানো শেষ, ইমালসিফিকেশান পড়ে ফেলছো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, পিত্তলবণ কোলনের পেরিস্টালসিস, মানে সংকোচন প্রসারণ বাড়িয়ে দিয়ে হাগু করতে সহায়তা করে, মল নিষ্কাশনে সহায়তা করে। আচ্ছা, ওকে। আচ্ছা, ব্যাপার না, এটা রিল্যাক্স থাকো ভাই, প্রিয়, ব্যাপার না, এটা লিমিট। আচ্ছা থাক, চলো আসো অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। তাহলে আজকে আমরা মিশ্র গ্রন্থি পড়ছি কোনটা? মিশ্র গ্রন্থি পড়ছি যকৃৎ, তাই না? আবার মিশ্র গ্রন্থি পড়ছি অগ্নাশয়, এইটাও পড়ছি আর কি, অগ্নাশয়। এখন এই যে অগ্নাশয়ের ক্ষেত্রে এটা মিশ্র গ্রন্থি কেন? এটা একই সাথে
এনজাইম ক্ষরণ করে, একই সাথে হরমোন ক্ষরণ করে। আমরা তো এনজাইমগুলো দেখে আসি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, এই 8টা। কিন্তু লেসিথিনেজ কিন্তু আবার লিপিডজাত পদার্থকে ভাঙে, মাথায় জানা থাকে। কোলাজিনেস আমিষ, লেসিথিনেস লেসিথিনেস লিপিড, লিপিডজাত পদার্থকে সেটা ভাঙবে। ওকে, আচ্ছা, উইসাং লারিকা বলা শেষ। অন্তঃকরা গ্রন্থি মানে যেখান থেকে মূলত হরমোন খরিত হয়, আমাদের এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এর মধ্যে এটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 4 ধরনের কোষ পাওয়া যায়, আলফা, বিটা, ডেল্টা, পিপি বা গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা বা পিপি। আলফা থেকে আসে গ্লুকাগন, যেটা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। সবচেয়ে পরিচিত বিটা থেকে, বুঝছো? এবং বিটার পরিমাণ থাকে সবচেয়ে বেশি, দেখো 50 থেকে 70%। এখান থেকে আসে সেই বিখ্যাত ইনসুলিন, যেটা কিনা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা থাকে 10, ডেল্টা 10। এখান থেকে সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন সবার কাছে বাধা দেয়, অর্থাৎ হরমোন ক্ষরণ করে, যা আলফা এবং বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মানে ডেল্টা থেকে যে সোমাটোস্ট্যাটিন আছে, এ বেটা, এই যে ডেল্টা, এ বেটা সবার কাজকেই ব্যাঘ্রা বাঁধাবে। আলফার কাজকেও ব্যাঘ্রা বাঁধাবে, থামাই দিতে চাইবে, বিটার কাজকেও থামিয়ে দিতে চাইবে। পিপি বা গামা। পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিপি মানে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই জায়গাটায় ভাই মিস করা যাবে না সব কিছুর জন্য, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সেটা মেডিকেল হোক, সবার জন্য এটা লাগবে। চলো, অগ্নাশয়ের পিএইচ, এটা দরকার। অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8 থেকে 8.3, মানে ক্ষারীয় টাইপের আর কি। ওকে, এখানে তো এনজাইমগুলো দেখছি, সব এনজাইমগুলো নিয়ে দেখছি। এটাতে দেখো, এখানে দেখো, আমি আবারও পড়াই দিলাম, সেটা হচ্ছে তাপ উৎপাদন করে কিন্তু যকৃৎ, আর তাপ নিয়ন্ত্রণ করে কিন্তু অগ্নাশয়। তাপ নিয়ন্ত্রণ করে কে? অগ্নাশয়। চলো, গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে আমরা জানি গ্যাস্ট্রিক জুস, মানে পেটে পাকস্থলীর ভিতরে যেই জুস ক্ষরণ হয়, যেমন এই সেল এর মধ্যে সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে 2 লিটার। তো মনে রাখবা, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির 6 ধরনের কোষ রয়েছে। একটা হচ্ছে অক্সেন্টিক সেল, একটু আগে যেটা পড়লাম, যার অপর নাম প্যারাইটাল। এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আসে কি জানো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে এই সেল ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন করে, যা ভিটামিন B12 শোষণে সহায়তা করে। তাহলে বলো তো, এই অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ কী কী ক্ষরণ করতেছে? 2টা জিনিস ক্ষরণ করতেছে, একটা HCl প্লাস IF। IF মানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। বলো, IF মানে কি? IF মানে কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা কিনা ভিটামিন B12 শোষণে সহায়তা করে। মিউকাস কোষ, এটা তো মিউকাস ক্ষরণ করে। আর্জেন্টাফিন, এটা আবার একটা গুরুত্বপূর্ণ। আর্জেন্টাফিন সেরোটোনিন ক্ষরণ করে। আবারও বলো, কি ক্ষরণ করে? সেরোটোনিন ক্ষরণ করে। জাইমোজেনিকের অপর নাম চিপসেল। জাইমোজেনিকের অপর নাম চিপসেল, যেটা মূলত ক্ষরণ করে পেপসিনোজেন এবং লাইপেজ। পেপসিনোজেন এবং লাইপেজ। ক্লিয়ার? এটা একটু দেখতে হবে। তাহলে আর্জেন্টিনা সেরোটোনিন, আর্জেন্টাফিন সেরোটোনিন। চলো, এছাড়াও গ্যাস্ট্রিক কোষ, এছাড়াও এন্টারোক্রোমাফিন কোষ, এত কিছু দরকার নাই। যদি এন্টারোক্রোমাফিন কোষের হিস্টামিন মনে থাকে তাহলে খুবই ভালো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াই তোমাদের, গবলেট কোষ, গবলু কোষ। গবলেট কোষের অপর নাম হচ্ছে পানপাত্র কোষ, যদি কখনো আসে। গবলেট কোষের অপর নাম হচ্ছে পানপাত্র কোষ। ওকে, মেডিকেলেও মোটামুটি একই তো পড়া, কিন্তু মেডিকেলে আরও ইন ডিটেলস আলোচনা করি, যেটা ভার্সিটির জন্য সব জায়গা থেকে এত ইন ডিটেলস আলোচনা তোমাদের দরকার নেই আর কি। এখানে একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। ভাই, যেই মূলত আন্ত্রিক রস থাকে, আন্ত্রিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। আমার খুবই প্রিয় একটা প্রশ্ন, আবারও বলো, আন্ত্রিক রসের অপর নাম কি? সাক্কাস এন্টেরিকাস। আন্ত্রিক রসের অপর নাম কি? সাক্কাস এন্টেরিকাস। হয়েছে এটাতে? আচ্ছা, চলো, এখানে দেওয়া রয়েছে, থাক, পড়ছে এটা। এনজাইম পিত্তরসের মধ্যে পার্থক্য একটু দেখে নিবা। আচ্ছা, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা এখান থেকে খুব বেশি আসে নাই, বাট এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দরকার, সেটা হচ্ছে যাই কোথায়, এই দিকে যাই একটু। দ্বিতীয় মস্তিষ্ক, ইন্ট্রিনসিক প্লেক্সাসকে, আবারও বলো, ইন্ট্রিনসিক মানে ভেতরে, যেটা পরিপাক নালীর ভেতরের দিকে যে স্নায়ু থাকে, ইন্ট্রিনসিক প্লেক্সাসকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এটা একটু পড়বা। ইন্ট্রিনসিক প্লেক্সাসকে কোন মস্তিষ্ক বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, ওকে। গ্যাস্ট্রিক রসক্ষরণের 3টা পর্যায় রয়েছে। গ্যাস্ট্রিক রসক্ষরণে একটা স্নায়বিক পর্যায়, যার অপর নাম সেফালিক বা মস্তিষ্ক দশা, রাইট? এটা চলে 1 ঘন্টা। এটা চলে কয় ঘন্টা? 1 ঘন্টা। পাকস্থলী পর্যায় বা গ্যাস্ট্রিক পর্যায়, মানে খাদ্য পাকস্থলীতে আসার পরে যেটা শুরু হয়। ওকে, এখানে যে প্লেক্সাস কাজ করে তার নাম হচ্ছে মেসনার প্লেক্সাস, বাট এখানে সময় লাগে 4 ঘন্টা। তাহলে বলো তো, গ্যাস্ট্রিক পর্যায়ের ক্ষেত্রে যেটা প্রথমে স্নায়বিক পর্যায় ছিল, স্নায়ু মানে মস্তিষ্ক, মানে সেফালিক পর্যায়, এটা চলেছিল কয় ঘন্টা? 1 ঘন্টা। পাকস্থলী পর্যায়ে চলেছিল কত ঘন্টা? 4 ঘন্টা। আন্ত্রিক পর্যায়ে, এটা যখন খাবারটা অন্ত্রে চলে যাবে তখন, এবং এখানে কোনো
সময়ের কথা বলা নাই আর কি। ওকে, এখানে তেমন গুরুত্বপূর্ণ জিনিস নাই। চলে আসি আমাদের এই যে পরিপাকা হরমোনের ভূমিকা। ভাই রে ভাই, ফুল পড়বে, কোনো কথা নাই এটাতে। কিন্তু এর মধ্যে ভার্সিটির জন্য কী কী তোমাকে পড়তে হবে? সবার আগে চলে আসো গ্যাস্ট্রিন, জি ফর গ্যাস্ট্রিন। তাহলে এটা জি কোষ থেকে খরিত হয়, পাকস্থলী জি কোষ থেকে খরিত হয় এবং এটা HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিন মানেই গ্যাস্ট্রিক জুস মানে HCl। সিক্রেটিন, সিক্রেটিন মানে সিক্রেশন মানে ক্ষরণ করা। সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। কোলোসিস্টোকাইনিন, আমি আগেই বলেছিলাম শুরুতে, কোলোসিস্টোকাইনিন দুইটা জায়গায় কাজ করে। সেটা হচ্ছে ও নিজে পিত্তথলিকে চাপ দেয়, এর জন্য নাম হচ্ছে কোলোসিস্টোকাইনিন। এছাড়াও সে প্যানক্রিয়াসের উপরে কাজ করে, যার নাম, এই জন্য নাম হইতেছে প্যানক্রিওজাইমিন। এছাড়াও পিত্তরস বের করতে সেটা কাজ করে। ওকে, পিত্তরস বের করতে সেটা কী করে বলো তো? কাজ করে আর কি এটাতে, এই জন্য এটাকে বলা হইতেছে কোলেসিস্টোকাইনিনও। সোমাটোস্ট্যাটিন, এই যে যেটা কিনা আমাদের কোন কোষ থেকে আসে বলো তো? আলফা, বিটা, ডেল্টা, গামা। এটা আসে মূলত আমাদের ডেল্টা সেল থেকে। সোমাটোস্ট্যাটিন আসে কোন সেল থেকে? ডেল্টা। কয় পার্সেন্ট? 10%, D10। এই ডেল্টার কাজ হইতেছে সবার রসক্ষরণে বাধা দেওয়া। দেখবা যেখানে যাবে সেখানে সে ক্ষরণ হ্রাস পাবে। অগ্নাশয় রস ক্ষরণ কী দেয়? কমিয়ে দেয়, গুরুত্বপূর্ণ জিনিস। চলো, এন্টারোগ্যাস্ট্রনের অপর নাম GIP, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ওকে, এরপরে দেখে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্ষুধা বা তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে ক্ষুধার উদ্রেক বাড়ায়। আবারও বললাম, ক্ষুধার কী বাড়ায় বলো তো? উদ্রেক বাড়ায়। বলো তো ক্ষুধার উদ্রেক বাড়ায় কোন হরমোন বলো তো? গ্রিল খাই না আমরা, গ্রিল। তাহলে গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যাতে করে কিসের? ক্ষুধার উদ্রেক হয়। ক্ষুধার কি হয়? উদ্রেক হয়। গ্রিল খাই না আর কি আমরা। তাহলে ক্ষুধার উদ্রেক হইতেছে কোন হরমোনে? গ্রিলিন হরমোনের কারণে। রক্তে পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং PYY হরমোনের মাত্রা বেড়ে গেলে খাবারের তৃপ্তি হয়। তাহলে দেখো এখানে কিন্তু মেডিকেলের প্রশ্ন আসছে। উদ্রেক, গ্রিল খাইতে মন চাইতেছে, তাহলে উদ্রেক হইতেছে গ্রিলিনের কারণে। আর খাবার খেয়ে দেহে বেমজা পাইছি, তৃপ্তি পাইছি, এটা হচ্ছে পিপি এবং PYY, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং কি পলিপেপটাইড YY, এই দুইটা হরমোনের মাত্রা বেড়ে গেলে তৃপ্তি আসে আর কি। গুরুত্বপূর্ণ, সবই তো পরে দিচ্ছি রে ভাই। এই ছকটা দেখে নাও, মাস্ট দেখা একটা ছক। আমাদের কি ছিল? 31 নম্বর, মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করে? ভেরি গুড। গ্লাইকোজেন জমা করে আমাদের দেহের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটার নাম হচ্ছে যকৃৎ। সেটার নাম কি? যকৃৎ। এর সাথে সাথে আরও একটা জায়গায় গ্লাইকোজেন জমা থাকে, তার নাম হচ্ছে পেশি। তাহলে বলো তো গ্লাইকোজেন জমা থাকে কোথায়? সবচেয়ে বেশি জমা থাকে যকৃতে। এছাড়াও জমা থাকে কোথায় বলো তো? পেশিতে। তাহলে রাইট অ্যান্সার হবে যকৃৎ। ওকে, 31 নম্বর পারছি আমরা। 32 নম্বরে যাই। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কী বলে? এই যে একটু আগে আমি যকৃতের বিপাকীয় ভূমিকা পড়াইছি, তাই না? এর মধ্যে শর্করার বিপাকীয় ভূমিকার মধ্যে ছিল 4টা। প্রথমে ছিল গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, সবার শেষে ছিল লাইপোজেনেসিস। চলো, এই উত্তরটা তাহলে কি হবে? গ্লাইকোজেন। তাহলে দেখো গ্লাইকোজেন, রাইট। গ্লাইকোজেন ভেঙে তৈরি করছে কি বলতো? গ্লুকোজ। তাহলে যে ভাঙাভাঙি হয়েছে না, ভেঙে গেছে। ভেঙে যাওয়া মানে লাইসিস। ভেঙে যাওয়া মানে কি? আমরা জানি লাইসিস, তাই তো? দেখি লাইসিস কোথায় রয়েছে? গ্লাইকোজেনেসিস না, হবে না। গ্লাইকোলাইসিস, হ্যাঁ এটা হইতে পারে। ডিঅ্যামিনেশন হবে না। তাহলে দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস আর একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ভুল যাওয়ার সম্ভাবনা এই জায়গাটাতেই রয়েছে। তাহলে দেখো লাইসিস মানে ভেঙে যাওয়া, তাহলে এটা কি গ্লাইকোজেনোলাইসিস হবে নাকি গ্লাইকোলাইসিস হবে? ভাই, গ্লাইকোলাইসিস বলে এই ধরনের মানে একটা কথা রয়েছে, বাট সেটা কোথায় জানো? গ্লাইকোলাইসিস রয়েছে যে উদ্ভিদ সারিতত্ত্বের অধ্যায়ে। গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিড যেখান থেকে উৎপাদন হয় আর কি। তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে মূলত কোনটা বলো তো? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে বেশিরভাগ পোলাপান উত্তর দেবে গ্লাইকোলাইসিস, কিন্তু না, এটা হবে গ্লাইকোজেনোলাইসিস। ওকে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস এই প্রক্রিয়াতে মূলত গ্লুকোজ তৈরি হলো। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 32-এর ক। 32-এর রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? ক। হয়েছে এটাতে? চলো, আমরা এর পরের দিকে একটু যাই আর কি। দেখো এখানে অনেক কিছু লেখা রয়েছে। দেখো গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস কি বলেছে? গ্লাইকোজেন ভেঙে তৈরি করেছে গ্লুকোজ। এরপরে দেখো গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা, মানে গ্লাইকোজেন তৈরি করা। তাহলে
প্রথমটার উল্টা হইতেছে এইটা, তাহলে গ্লুকোজ থেকে উল্টা পথে গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়াকে বলা হবে গ্লাইকোজেনেসিস। এরপরে চলে আসে দেখো গ্লাইকোলাইসিস। একটু আগে বললাম না গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে ঠিক আছে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, কিন্তু এটা ছিল আমাদের সেই উদ্ভিদ সারিতত্ত্বের অধ্যায়ে। ওকে, তাহলে বলো গ্লাইকোলাইসিস ওই যে আমাদের যেই শ্বসন থাকে আর কি, সবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, তাই না? তাহলে এখানে গ্লুকোজ ভেঙে তৈরি করে পাইরুভিক অ্যাসিড, ক্লিয়ার? এটা আর ডিঅ্যামিনেশন মানেটা কি বলতো? যে অ্যামিনো অ্যাসিড থেকে একটা অ্যামিন গ্রুপ অপসারণ, মনে থাকবে এটাতে? আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি ক্ষুদ্রান্তে এন্টারোকাইনেস কোনটিকে সক্রিয় করে? এন্টারো মানেই ক্ষুদ্রান্ত বা অন্ত্র, কাইনেস মানে এনজাইম। তাহলে এন্টারোকাইনেস কাকে সক্রিয় করে তোমাদেরকে পড়াইছি, তোমরা জানো। সেটা হচ্ছে কাকে বলো? লাইপেজ না, সুক্রেজ না, পেপসিনোজেন নাকি ট্রিপসিনোজেন, এই দুটার মধ্যে পার্থক্য করতে হবে আর কি। পথে পেপসিনোজেন থাকে পাকস্থলিতে। পেপসিনোজেন কই থাকে বলো তো? পাকস্থলিতে থাকে। তাহলে পাকস্থলীর সাথে তো সম্পর্কই আসে না, তাহলে পেপসিনোজেন হবে না, তাহলে হবে কোনটা? ট্রিপসিনোজেন এর উপরে এন্টারোকাইনেস কাজ করে তৈরি করবে কি জিনিস জানো? ট্রিপসিন। কি তৈরি করবে? ট্রিপসিন, যেটা কিনা আমিষজাত পদার্থকে ভেঙে ফেলবে। চলো যাই, গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন উৎপাদন হয়? এই যে বলেছে গ্যাস্ট্রিক গ্রন্থির 6 ধরনের কোষ ছিল, তাই না? 6 ধরনের কোনটা থেকে পেপসিনোজেন তৈরি হয়েছিল আর কি আমাদের? আর্জেন্টাফিন মিউকাস না, মিউকাস সেল থেকে মিউকাস আসে। অক্সেন্টিক সেল থেকে কি আসে? এইচ সেল আসে, তাই না? এছাড়া আরও একটা আসে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আইএফ। কি আসে? আইএফ। তাহলে অক্সেন্টিক সেল থেকে কি আসে? এইচ সেল আসে, অথবা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা আইএফ আসে। আইএফ কাকে শোষণে সহায়তা করে? ভিটামিন B12 শোষণে সহায়তা করে। তাহলে রাইট অ্যান্সার হইতে পারে হয় ক অথবা গ। একটা আর্জেন্টাফিন সেল আর একটা কি সেল? জাইমোজেনিক সেল। তাহলে মূলত পেপসিনোজেন আসবে কই থেকে বলো তো? পেপসিনোজেনটা আসবে আমাদের জাইমোজেনিক সেল থেকে। বলো কোন সেল থেকে আসবে? জাইমোজেনিক সেল থেকে আসবে মূলত পেপসিনোজেন। আবারও বলো কই থেকে আসবে? জাইমোজেনিক সেলের অপর নাম হচ্ছে চিপ সেল। কোন সেল? চিপ সেল, মনে যেন থাকে আর কি। চলো 35 নম্বরে যাই, যকৃতের স্বল্প মাত্রায়। ইয়াস, এই প্রশ্নটা সচরাচর চোখে পড়বে না, এবং এই প্রশ্ন পারা খুবই মুশকিল। আসা প্রশ্ন কিন্তু পারা মুশকিল। যকৃতে অল্প মাত্রায় সঞ্চিত থাকে কোনটা? ওকে, লৌহ, পটাশিয়াম। দেখো যকৃতের মেইন উপাদানই হচ্ছে ফেরিটিন, মানে লৌহ। তাহলে লৌহ তো অল্প মাত্রায় না, বেশি মাত্রায় থাকে। তাহলে লৌহ থাকলে উত্তর হবে না। তাহলে লৌহ নাই, জিঙ্ক কোবাল্ট আর পটাশিয়াম জিঙ্ক, এই দুইটার মধ্যে মূলত উত্তর হবে। তাহলে কোনটা হইতে পারে উত্তর হবে মূলত জিঙ্ক ও কোবাল্ট, কারণ পটাশিয়ামও বেশি সঞ্চিত থাকে। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? জিঙ্ক ও কোবাল্ট। ওকে, আচ্ছা 35-এর পরে চলে যাই, দেখো আমরা 36 নাম্বারে যাই আর কি। ওকে, আচ্ছা আসো ভাই, সেটা হচ্ছে যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? আমরা জানি যকৃতের কয়টা খণ্ড বলো তো? যকৃতের খণ্ড হচ্ছে 4টা। এর মধ্যে সবচেয়ে বড় হইতেছে ডান খণ্ড, তাই না? এই ডান খণ্ডের নিচেই থাকে পিত্তথলি। তাহলে বলো তো পিত্তথলি কার নিচে থাকে? ডান খণ্ডের নিচে থাকে পিত্তথলি, মনে থাকবে? তাহলে দেখো এটা হচ্ছে ডান খণ্ড হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড়? আচ্ছা, এটা আমরা জানি, এগুলান পড়ছি। কোনটিকে জৈব রসায়নগার বলা হয়? সহজ বাংলা ভাষায় যকৃৎ বা লিভারকে জৈব রসায়নগার বলা হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দ্বারা গঠিত? অনেকবার বলেছি, বলো তো উত্তরটা। কত ধরনের কোষ দ্বারা গ্যাস্ট্রিক গ্রন্থি গঠিত? এখন যদি বলি, দেখো ভুল যাওয়ার কয়েকটা জায়গা দেখো। পাকস্থলীর স্তর কতটি জানো? 5টি, রাইট? পাকস্থলীর মসৃণ পেশি স্তর, এইটা বললে হবে 3টি। আর পাকস্থলীর কোষ, মানে পাকস্থলী বলতে তো যে গ্যাস্ট্রিককে বোঝানো হয়, তাই না? পাকস্থলী বলতে গ্যাস্ট্রিককে বোঝানো হয়। তাহলে গ্যাস্ট্রিক কোষ এটা কয় ধরনের? এটা হবে 6টি বা 6 ধরনের। 6টি বা কোন ধরনের বলো তো? 6 ধরনের। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? গ, 6 ধরনের। খুবই গুরুত্বপূর্ণ। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল। প্যারাইটাল সেল বা কোন সেল? অক্সেন্টিক সেল। এখান থেকে কি খরিত হয়? 2টা দেখাইছি, HCl আর একটা কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর, IF, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ওকে, আচ্ছা চলো রাইট অ্যান্সার হবে 6।
চলে যাই 39, যকৃতে সর্বোচ্চ কত, কী রে 39 আসলো কই থেকে, 38, ঠিক আছে। যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? ইয়েস, এই প্রশ্নটা ভাই সত্যি কথা বলতে হাসান স্যারের বই বলো বা আজমল স্যারের বই বলো, হাসান স্যারের তো নাই, আজমল স্যারের বইতে এটা সরাসরি দেওয়া নাই। ওকে, এবং এই ইনফরমেশানটা অ্যাটিপিক্যাল ইনফরমেশন, যেটা ভার্সিটিতে এসে থাকে, মাঝে মধ্যে এসে থাকে, এটা সরাসরি তোমাকে মুখস্থের মতো একটা প্রশ্নের মতো। তাহলে বলো তো যকৃতে সর্বোচ্চ কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে? এইটা সচরাচর যদি মুখস্থ না করো কখনো তোমার কমন পড়বে না, বাট এরকম প্রশ্ন যদি আবার পরীক্ষাতে আসে এইটাও তুমি পারবে না, লাভ নাই আর কি এটাতে, বুঝছো ভাই, লাভ নাই এটাতে, যা সরাসরি এটাতে আমাদের মুখস্থের। কেউ কি উত্তর দিতে পারো কোনটার মধ্যে হইলে হইতে পারে আর কি এটাতে? বলো দেখি, 10, 15, 20, 50, 100, 20, 30, 40। এনিওয়ান? ওকে, চলো আমরা একটু বলে দিই তাহলে। উত্তরের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট মুখস্থ জিনিস, সেটা হচ্ছে 100 গ্রাম। বলো তো ভাই কত? সর্বোচ্চ 100 গ্রাম, মনে জানা থাকে, এটা মুখস্থ রাখতে হবে 100 গ্রাম। চলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা ক্ষরণ করে? আমি বলে দিয়েছিলাম, শুরুতেই বলে দিয়েছিলাম, 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে, বুঝছো? রাইট অ্যান্সার কোনটা? 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে, শেষ এইটা। চলো এরপরে দিকে চলে যায় 41, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে? একদম যখন আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি পড়েছিলাম, গ্যাস্ট্রিক কোষ পড়েছিলাম, সেখানে লেখা ছিল প্রত্যেক দিন 2 লিটার। কত লিটার বলো তো? 2 লিটার গ্যাস্ট্রিক, 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করেছিল, 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করেছিল। রাইট অ্যান্সার হবে 2, এইটা। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু যাই। লেখা রয়েছে গ্লুকাগন ক্ষরণ করে কোন কোষ? দেখো গ্লুকাগন, তাই না? গ্লুকাগন আমরা জানি অগ্নাশয়ের ছিল 4টা কোষ, কী কী ছিল? একটা ছিল আলফা, একটা ছিল বিটা, একটা ছিল ডেল্টা, একটা ছিল পিপি বা গামা, পিপি বা গামা। আলফা থেকে আসে গ্লুকাগন, আলফা থেকে আসে কি বলতো? গ্লুকাগন, যেটা কিনা রক্তে চিনির পরিমাণ বাড়ায়। বিটা থেকে আসে সেই বিখ্যাত ডায়াবেটিস রোগীদের ট্রিটমেন্ট ইনসুলিন, যেটা কিনা গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা থেকে আসে সেই সোমাটোস্ট্যাটিন, যেটা কিনা সবার ক্ষরণকে বাধা দেয়, কমায় দেয় আর কি। আর পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এটা কই থেকে আসে? গ্লুকাগন, গ্লুকাগন আসে আলফা সেল থেকে। তাহলে রাইট অ্যান্সার হবে আলফা সেল, আলফা সেল। ওকে, চলো এরপরে দেখে যাই আর কি। দেখি মানবদেহে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে কোনটা? আমরা জানি মানবদেহে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে কোনটা বলো তো? ডেল্টা সেল। এই যে এটা হইতেছে ডেল্টা, এটা হইতেছে কোনটা? ডেল্টা সেল না? তাহলে দেখো আলফা না, বিটা না, পিপি বা গামা না, তাহলে হবে কোনটা মূলত? ডেল্টা। রাইট অ্যান্সার ডেল্টা সেল। 43-এর দিকে চলে যায়। 44, মানবদেহে কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? অলরেডি আমরা জানি বিটা কোষ। ইনসুলিন কি করে? রক্তে, আমরা জানি রক্তে চিনির পরিমাণ কমায়, রক্তে চিনির পরিমাণ, রক্তে চিনির পরিমাণ কি করে বলো তো? কমায় দেয়। রক্তে চিনির পরিমাণ কি করে? কমায় দেয় এটাতে। আচ্ছা গেল, এরপরে দেখে যায় আর কি। দেখো মানবদেহে লালা গ্রন্থি নয় কোনটা? মানবদেহে লালা গ্রন্থি নয় কোনটা? মানবদেহে 3 জোড়া লালা গ্রন্থি থাকে, এর মধ্যে থাকে কানে, এখানে একটা দেখো কানের নিচে প্যারোটিড, তাহলে লালা গ্রন্থি নয়, তাহলে এটা তো লালা গ্রন্থি, উত্তর এটা না। সাবম্যান্ডিবুলার, উত্তর এটাও না। সাবলিঙ্গুয়াল, এটাও লালা গ্রন্থি, এটাও না। তাহলে রাইট অ্যান্সার হবে থাইরয়েড। তাহলে থাইরয়েড লালা গ্রন্থি না, বুঝছো? থাইরয়েড হইতেছে এক ধরনের কি হরমোন উৎপাদনকারী জায়গা, হরমোন উৎপাদনকারী একটা জায়গা। এখানে একটা তরুণাস্থির মতো অংশ থাকে, এখানে থাইরয়েড তরুণাস্থি। ওকে, বুঝে গেছে? চলো এরপরে দিকে যাই আর কি। আমরা বলেছি গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন ক্ষরণ হয়? একটু আগে আমরা কিন্তু পড়েছিলাম পেপসিনোজেন ক্ষরণ হতেছে কোনটা থেকে? অক্সিনটিক সেল থেকে হবে না, মিউকাস সেল থেকে হবে না, একটা আর্জেন্টাফিন আর একটা জাইমোজেনিক। জাইমোজেনিকের অপর নাম চিপ সেল। জাইমোজেনিকের অপর নাম কোন সেল? চিপ সেল। রাইট, তাহলে রাইট অ্যান্সার কোনটা হইতে পারে? গ বা ঘ? আর্জেন্টাফিনা হবে না, এটা হবে কোনটা? জাইমোজেনিক। তাহলে পেপসিনোজেন আসে জাইমোজেনিক থেকে। আমার সাথে সাথে বলো পেপসিনোজেন কই থেকে আসে? জাইমোজেনিক থেকে আসে, তাই তো? এখানে সব কয়টা কোষের কাজ দেওয়া রয়েছে, পড়ে ফেলবা, সহজ জিনিস। এর মধ্যে সবচেয়ে বেশি আসবে প্যারাইটাল বা অক্সিনটিক সেল। কোন অঙ্গ থেকে পিত্তরস ক্ষরিত হয়? ভুলটা যায় ঠিক এইখানে, পিত্তরস, পিত্তরস ক্ষরণ। তাহলে আমি যদি লিখি পিত্তরস
ক্ষরণ, ভাই পিত্তরস ক্ষরণ করে যকৃৎ, যকৃৎ, আর পিত্তরস জমা রাখে, জমা রাখে কে জানো? জমা রাখে মূলত পিত্তথলি, পিত্তথলি, মনে যেন থাকে তাহলেই হবে আর কি। আচ্ছা, তাহলে পিত্তরস খরিত হয় কই থেকে? যকৃৎ থেকে। কই থেকে? যকৃৎ থেকে খরিত হয়। চলো ভাই এরপরে দিকে যাই। ল্যাকটিয়েল কোথায় পাওয়া যায়? ইয়েস, ল্যাকটিয়েল বলতে একটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে লসিকা রিলেটেড কোনো কিছু একটা জিনিস, রাইট? এবং এবং দেখো ল্যাকটিয়েলটা মূলত দেখতে হচ্ছে সাদা, দেখতে হচ্ছে কি বলতো? সাদা। কেন সাদা? কারণ এইখানে মূলত লিপিড থাকে, এখানে মূলত কি থাকে বলতো? লিপিড থাকে। তাহলে ল্যাকটিয়েল কোথায় পাওয়া যায়? না পাকস্থলিতে, না যকৃতে, না বৃহদান্ত্রে, না ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের ভেতরে পাওয়া যায় ল্যাকটিয়েল। ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভেতরে কি পাওয়া যায় বলতো? ল্যাকটিয়েল। তাহলে ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে লিপিড পাই সাদা, সেটার কালার হইতেছে সাদা এবং এটার নাম হচ্ছে ল্যাকটিয়েল, যেটা এখানে লসিকা তন্ত্রের সাথে যুক্ত। এটা পাই ক্ষুদ্রান্তের ভিলায়, ক্ষুদ্রান্তের ভিলায়। আচ্ছা, লিপিড জাতীয় খাবার ভেঙে পাওয়া যায় এটা। তারপরে দিকে আমরা একটু চলে যাই, দেখি উত্তর কে কী দেয়। 49, ক্ষুদ্রান্তের ভিলায় খনিজ লবণ শোষিত হয়। মনে রাখবা খনিজ লবণ কখনো কোনোভাবে, খনিজ লবণ এটা তো আয়ন রূপে শোষিত হয়, কখনো কোনোভাবে ব্যাপন প্রক্রিয়া বা নিষ্ক্রিয় প্রক্রিয়াতে হয় না। আয়ন সবসময় সক্রিয় পদ্ধতিতে হয়। তার মানে কি? শক্তি লাগবে। এটা উদ্ভিদের সারিতত্ত্ব যে অধ্যায় রয়েছে সেখানেও এই ধরনের কথা রয়েছে। লবণ শোষণ সবসময় সক্রিয় পদ্ধতিতে হয়ে থাকে, নট নিষ্ক্রিয়। কোনটি পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়? ভেরি গুড, বাধা দেয় কে? বাধা দেয়, রাইট? বাধা দেওয়ার কাজ কে করতেছে বলো তো? ক্ষরণের কথা বলেছে, তাই না? ক্ষরণ মানে সিক্রেশন। তাহলে দেখো তো প্যানক্রিওজাইমিন, যেটাই প্যানক্রিওজাইমিন সেটাই কোলোসিস্টোকাইনিন, মানে এই দুইটা হচ্ছে না উত্তর। হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুসের প্রধান উপাদানই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে সিক্রেশনে ক্ষরণে বাধা দেয় সিক্রেটিন। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? সিক্রেটিন। তাহলে কোনটা বাধা দিচ্ছে? সিক্রেটিন বাধা দিচ্ছে, মনে যেন থাকে এখানে। ক্লিয়ার? সিক্রেটিন। চলো ভাই এরপরের দিকে যাই। দেখো কোন হরমোন পিত্তশয়ের সংকোচন ঘটায়? একটু আগে বলছি কোলে মানে পিত্ত, কোলে মানে পিত্তথলি। তাহলে কোলেসিস্টোকাইনিন এটা একসাথে দুটো জায়গায় কাজ করে, পিত্তথলির উপরে কাজ করে, আরেকটা কাজ করে কার উপরে বলো তো? অগ্নাশয়ের উপরে কাজ করে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন, রাইট? আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু যাই। সেটা লেখা রয়েছে খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? এই যে গুরুত্বপূর্ণ জিনিস একটা কথা বলছে আর কি। খাদ্য পরিপাক নিয়ন্ত্রণ করতেছে না, খাদ্য পরিপাক নিয়ন্ত্রণ করতেছে, এই হরমোনের নাম কি? ইনসুলিন হবে না, রেনিন হবে না, তাহলে সিক্রেটিন আর সোমাটোস্ট্যাটিন। খাদ্য পরিপাক নিয়ন্ত্রণ এই দুইটার মধ্যে কে করতে পারে বলো তো? একটা সিক্রেটিন আর একটা কি বলো তো? সোমাটোস্ট্যাটিন। সিক্রেটিন আর একটা কি? সোমাটোস্ট্যাটিন। এই দুইটার মধ্যে দেখি তোমাদের কার উত্তরটা সবার আগে আসে, কার উত্তরটা সবার আগে আসে দেখি। সিক্রেটিন আর সোমাটোস্ট্যাটিন। কে মূলত, কে মূলত খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন? সিক্রেটিন নাকি সোমাটোস্ট্যাটিন? উত্তর কেউ একজন দাও দেখি, আমরা একটু দেখি এখানে উত্তর কেউ দাও। আর আগেই বলছি অবিশ্বাস্য, মাত্র সারা বাংলাদেশের মধ্যে মাত্র 50 টাকায় ঢাবি বায়োলজি শেষ হচ্ছে, এবং এই বায়োলজিটা শেষ হচ্ছে একদম, বায়োলজি যদি বায়োলজির মতো না হয় তাহলে কি হবে? তোমরা 50 টাকায় কোর্সে ভর্তি হতে জাস্ট আমাদের পেজে ইনবক্স করো, তোমাদেরকে আমরা কুপন কোড দিয়ে দিচ্ছি আর কি। অথবা আমাদের বায়োলজি লাভার্স বিডি ওয়েবসাইটে যাও, সেখানে তুমি পেয়ে যাবা 50 টাকা। তুমি জাস্ট আজকের দিনের জন্য, মানে আগামীকাল রাত 12টা পর্যন্ত তুমি টাইম পাবা আর কি এটাতে। ওকে চলো যাই। দেখো তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? রাইট অ্যান্সার হবে মূলত সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন হবে না। রাইট অ্যান্সার হবে সিক্রেটিন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছো? নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন, সিক্রেশন নিয়ন্ত্রণ করতেছে সিক্রেটিন। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলু ভাই থাকে? এই যে দেখো গবলেট কোষ। কি কোষ? গবলেট কোষ। ওকে, তাহলে এই গবলেট কোষটা থাকে মূলত কোথায়? গবলেট কোষটা থাকে মূলত সেরোসাতে, সেরোসা সবচেয়ে বাইরের স্তর। ওকে, মাস্কুলারিস মিউকোসা না, তাহলে থাকতে পারে মিউকোসাতে আর সাবমিউকোসাতে। তাহলে একদম গবলু থাকে একদম সবার ভেতরের দিকে, সবার ভেতরের দিকে থাকে মিউকোসা, সবার ভেতরের দিকে থাকে কোনটা? মিউকোসা। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত মিউকোসা। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? মিউকোসা হবে রাইট অ্যান্সার। এবং এইটার মাধ্যমে আমাদের লেকচারটা শেষ হয়ে গেল। দেখা হবে বিজয়, কিন্তু একটা কথা, এখনও কিছু জিনিস তোমাদেরকে পড়ানো বাকি রয়েছে, ওইটা আমি পড়াবো। ওকে, ওইটা আমি তোমাদেরকে দেখাবো, আসো। সেটা হচ্ছে পরিপাকিত
খাদ্যসার শোষণের এইখানে মেইন যে জিনিস সেটা হচ্ছে ব্রাশ বর্ডার তৈরি হয়। এই যে দেখো এটা হচ্ছে একটা মাইক্রোভিলাই, একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা কি ভিলাই জানো? মাইক্রোভিলাই। এবং এই মাইক্রোভিলাইয়ের উপরের দিকে যেই স্তরগুলো, অনেকগুলো মাইক্রোভিলাই মিলে যে একটা উপরের দিকে একটা লেয়ার তৈরি করবে সেটার নামই হতেছে ব্রাশ বর্ডার। এটার কাজ হতেছে শোষণতল বৃদ্ধি করা। কি তল বৃদ্ধি করা? শোষণতল বৃদ্ধি করা। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি কি বলছে আর কি। মাস্ট রিড এখানে বলেছি, এখানে তোমরা ভার্সিটি মেডিকেল সব কিছুর জন্য পড়বা। কার্বোহাইড্রেট শোষণ, ওকে, কার্বোহাইড্রেট শোষণ সক্রিয় বা ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। প্রোটিনের ক্ষেত্রে মানে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড শোষণে সহায়তা করে একটা হরমোন যার নাম থাইরক্সিন, এটা থাইরয়েড গ্রন্থি থেকে আসে। লিপিড বা চর্বি শোষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন। এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এই যে দেখো এক্সোসাইটোসিস এবং কাইলোমাইক্রন। মনে রাখবা এক্সোসাইটোসিস মানে এক্সো মানে বাইরে, কোষের বাইরে চলে যাবা। তাহলে বলো তো এই যে ল্যাকটিয়েলের যে কথাটা থাকে, ল্যাকটিয়েলের যে কথাটা থাকে এখানে আমি যদি এইখানের দিকে একটু তাকাই তাহলে দেখো তো এখানে দেখে তাকাই তাহলে এই যে দেখো যেটা সবুজ কালার দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে লসিকা নালী বা ল্যাকটিয়াল। আর এই অংশগ্রহণ হইতেছে দেখো যে তাদের মূলত এই যে কোষ, এগুলো হতেছে ভিলাইয়ের এক একটা করে কোষ। এই কোষ থেকে যখন কোনো জিনিস, যেটাকে আমরা বলি কাইলোমাইক্রন, এটা যখন এই যে এর কোষের ভেতর থেকে, এটা একটা কোষ, ভিলাইয়ের একটা কোষ, এই ভিলাইয়ের কোষের ভেতর থেকে বের হয়ে সে যখন একটা নালীতে চলে যাচ্ছে তখনই সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কাইলোমাইক্রন কই থেকে? ভিলাইয়ের কোষ থেকে চলে আসে কোথায়? ল্যাকটিলে এসে লসিকা নালীর মাধ্যমে সে সারা দেহে চলে যায় আর কি। এটাতে বুঝে গেছে? তাহলে এক্সোসাইটোসিস মানে ভিলাইয়ের কোষ থেকে বের হয়ে এসে ল্যাকটিলে পড়া, এই জন্য এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। মনে থাকবে এই জায়গাটাতে রে ভাই? ওকে, এক্সোসাইটোসিস। আচ্ছা, তাহলে হয়েছে এই জায়গাটাতে। এবং তাহলে দেখো ওটার নামটা কী দেওয়া হলো বলো তো? কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রন কী কী দ্বারা গঠিত হয়? কাইলোমাইক্রন থাকে দেখো ট্রাইগ্লিসারাইড, টিজি, এর সাথে যুক্ত হয় কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিন। তাহলে টিজি মানে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনের সমন্বয়ে গঠিত হয় কাইলোমাইক্রন। এটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ল্যাকটিয়েলে চলে যায়। ওকে, চলো পানি শোষণ। ক্ষুদ্রান্তে পানি শোষণের প্রধান স্থল খনিজ লবণ সবসময় দেখবা সক্রিয় পদ্ধতিতে, এই যে দেখাইছি সক্রিয় পদ্ধতিতে। ওকে, পরিণতি এটা গুরুত্বপূর্ণ জিনিস নয় এটাতে। খাদ্যসার। আমরা এখন যে জায়গাটাতে যাব, আচ্ছা তোমাদের যে জিনিসটা দেখানো দরকার সেটা হচ্ছে এই যে দেখো পাকস্থলীর প্রস্থচ্ছেদ। ভাই পাকস্থলীর প্রাচীর হইতেছে 5টি, পর্যায়ক্রমে দেখো সবার বাইরে সেরোসা, সবার ভেতরে কি? মিউকোসা। তাহলে সবার বাইরে সেরোসা, তার ভেতরে পেশি স্তর আবার কয় ধরনের বলো তো? পেশি স্তর হইতেছে 3 ধরনের। ওকে, 3 ধরনের। মসৃণ পেশি, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, সবার ভেতরে মিউকোসা। আর এদের ভেতরের দিকে দেখো এই ধরনের ভাঁজ অংশগুলো থাকে যার নাম রোগী আরও একটা জায়গাতে থাকে, সেটা হচ্ছে জরায়ুতে বা জনিতে থাকে। জরায়ুতে না, জনিতে থাকে, ভ্যাজাইনা অথবা জনিতে থাকে। হ্যাঁ, জরায়ু বলতে ইউটেরাসকে বোঝানো হয়েছে, ওটা স্লিপ অফ টাং হয়েছে। তাহলে জনিত এই ধরনের ভাঁজ অংশ থাকে যেটাকে বলা হচ্ছে রোগী। ওকে, চলো স্থূলতা। আমাদের যেই নর্মাল বডি ওয়েট তার 20% বেশি মেদ জমে গেলে সেটাকে আমরা স্থূলতা বলি। এখান থেকে মেদ আসতে পারে ভাই। দয়া করে তুমি যে ফিট দেবে, যেমন 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি বলবে, 5 ফিট 8 ইঞ্চি একজনের উচ্চতা, এটার বিএমআই কত তোমাকে এখান থেকে মিটারে কনভার্ট করতে হবে। অবশ্যই তোমাকে মিটারে কনভার্ট করা শিখতে হবে আর কি এটাতে। এবং দেখো বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, দেহের ওজন কিলোগ্রাম, আর ব্যক্তির উচ্চতা কি মিটার স্কোয়ারে দেওয়া। এবং সাধারণ বিএমআই কত? 18.5 থেকে 24.99। চলো তো এই ছকটা দেখলে মোটামুটি হয়ে যায়। সেটা হচ্ছে দেখো বিভৎস স্থূলতা বা মরবিড স্থূলতা কখন? একদম মৃতপ্রায়ের মতো মোটা হয়ে গেছে, যদি বিএমআই 50 থেকে 100 হয় তখন। আচ্ছা, এই জায়গাটাতে দেখো আন্ডারওয়েট কখন? যখন এখানে কিন্তু এককটা খেয়াল করবা, 18.5 কেজি পার মিটার স্কোয়ার নিচে আসলে আন্ডারওয়েট। নর্মাল বিএমআই, যেমন আমার বিএমআই নর্মাল, কিন্তু ভুল হয় 3 নাম্বারে এসে, বুঝছো? এটাকে কিন্তু ওভারওয়েট বলবো, এটাকে কিন্তু স্থূলতা বলবো না, মোটকু বলবো না। একটু ওজন বেড়ে গেছে, ওভারওয়েট তাহলে কত আসবে বলো তো? 25 থেকে 29.99 হলে সেটাকে বলা হয় অতিরিক্ত ওজন। ক্লিয়ার? ওটাকে কিন্তু ওবেস বলা হয় না বা মোটু বলা হয় না। তাহলে মোটু বলা হবে কখন থেকে? 1 নাম্বার স্থূলতা, ক্লাস 1 অবিসিটি 30 থেকে 34.99, 35 থেকে 39.99, আর 40-এর বেশি গেলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ স্থূলতা। তাহলে দেখো স্থূলতার জন্য যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটার নাম হচ্ছে ব্যারিয়াট্রিক্স। স্থূলতার কারণে যে সকল রোগ হইতে পারে এখান থেকে আসতে পারে। হৃদরোগ হইতে পারে,
টাইপ 2 ডায়াবেটিস, বাচ্চারা মনে রাখবে টাইপ 1 না, কিন্তু টাইপ 1 হবে না, টাইপ 2 ডায়াবেটিস, স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, স্ট্রোক, যকৃতে পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব ইত্যাদি ইত্যাদি হইতে পারে, নট টাইপ 1। ওকে, এছাড়া 80% জিন দায়ী ইত্যাদি, এগুলো একটু দেখে নিবা এটাতে। আচ্ছা, জাস্ট রিডিং একবার পড়ে নেবা, তাহলে জিনিসগুলো হয়ে যাবে। একবার যদি রিডিং দেখে নাও। কিটোজেনিক ডায়েট, কিটোজেনিক ডায়েট করতে হবে। কিটোজেনিক ডায়েট বলতে কি জানো? দেখো, নিম্ন শর্করা এবং উচ্চ চর্বি, কম শর্করা আবার চর্বি থাকবে বেশি, এটাকে বলা হচ্ছে কিটোজেনিক ডায়েট এটাতে। এছাড়াও ওই যে জিআই হরমোনের অপর নাম হচ্ছে ম্যাজিক বুলেট, এটা খাইলেও মানুষের ভুঁড়ি কমে যায়, মানে পেটের যে মেদ এটাও কমে যায়, ক্ষুধা কমে যায়, পেটের মেদও কমে যায়। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের মূলত গুরুত্বপূর্ণ পড়াশোনা, এখানে তেমন কোনো কিছু নাই। মাত্র 50 টাকায় ভার্সিটি বায়োলজি কমপ্লিট করতে পারবা। কোন বায়োলজি? ভার্সিটি বায়োলজি। 50 টাকায় মাত্র ভার্সিটি বায়োলজি টোটালি তুমি কমপ্লিট করতে পারবা। সব কিছু থাকবে এর মধ্যে, বুঝছো? ক্লাস থাকবে, রেকর্ডের ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, এক্সট্রা গুরুত্বপূর্ণ নোট যেটা পরীক্ষার আগে তুমি পড়ে যাবে সেটা থাকবে, ওয়েবসাইটে এক্সাম সিস্টেম থাকবে, লিডার বোর্ড থাকবে, ডাউট সলভিং সেশন থাকবে, A to Z, কোনো কিছু কমতে পাবে না। 50 টাকায় করার একমাত্র কারণ চ্যালেঞ্জ একটা ছিল আমার, আর হইতেছে একটা পাগলাটির ডিসিশন, আর এই তো প্রচারণা, আর কোনো কিছু না, আর কি বলছো, মার্কেটিং পলিসি। তো যাই হোক, 50 টাকা তো জীবনে থাকবে না, এটা বেড়ে যাবে, আর সেটা শুধুমাত্র একদিনের জন্য। কয়দিনের জন্য? একদিনের জন্য। ওকে, এটার জন্য আমাদের ইনবক্স করো অথবা আমাদের ওয়েবসাইটটা দেখে ফেলো, বায়োলজি লাভার্স বিডিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।